কি ব্যাপার আরিয়ান, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? আমি তো তোমার ভাইয়ের সাথে দেখা করতে চাইলাম। কোথায় তোমার ভাইয়া? ভাইয়ার সাথে দেখা করার দরকার নাই, আর এটা কাজী অফিস, জানেন তো। এখানে মানুষ কেন আসে সেটাও তো জানার কথা। কাজী অফিসে মানুষ কেন আসে সেটা আমি জানি, কিন্তু আমাকে কেন এখানে এনেছো? কারো কি বিয়ের সাক্ষী দিতে হবে নাকি? নো সুইটহার্ট, সাক্ষী না, বিয়ে হবে। আপনার আর আমার বিয়ে। তোমার মনে হয় মাথা ঠিক নাই, তাই উল্টাপাল্টা বলছো। আচ্ছা তুমি থাকো, আমি তোমার ভাইয়ের সাথে দেখা করব। সেটা তো হবে না। আজ আমাদের বিয়ে হবে, তাও এই মুহূর্তে। আপনি চাইলেও বাধা দিতে পারবেন না। তুমি কি নেশা করেছো আরিয়ান? দুদিন পরে তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে। আজ এসব ফালতু কথা বলার জন্য আমাকে এখানে নিয়ে এসেছো। যেতে দাও, না হলে কিন্তু সবাইকে বলে দিব। বিয়ে হয়ে গেলে সবাই এমনিতেই জানতে পারবে, কাউকে বলতে হবে না। আরিয়ান, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। এমন বেয়াদবি করছো কেন? কেন করছি সেটা আপনার অজানা না অহনা। আমার কথা মেনে নিন, আমি বিয়ে করব আপনাকে। অহনার চোখে রাগ ফুটে উঠল। এই ছেলে দিনে দুপুরে নেশা করে এলো নাকি? সে বুঝতে পারছে না কাজী অফিসের ছোট্ট ঘরটা যেন হঠাৎ করে ভারী হয়ে উঠল। চারপাশে দু একজন মানুষ, দেওয়ালে টাঙ্গানো পুরনো ক্যালেন্ডার, টেবিলের উপর খাতা আর সিলমোহর, সব কিছু স্বাভাবিক। শুধু স্বাভাবিক না, অহনার বুকের ভেতরটা, সেখানে যেন ঝড় উঠেছে। অহনা দাঁড়িয়ে আছে আগুনের মতো চোখ নিয়ে। তার বুক ওঠানামা করছে রাগে, মুখ লাল হয়ে গেছে অপমানে আর ক্ষোভে। তুমি পাগল হয়ে গেছো আরিয়ান? নিজের ভাইয়ের হবু বউকে নিয়ে এসব বাজে বাজে নাটক করছো? তোমার লজ্জা করে না? তোমার সাহস কত বড় হলে এমন কথা মুখে আনো? আরিয়ান ঠান্ডা চোখে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, যেন সে আগেই সব ভেবে রেখেছে। নাটক না অহনা, আমি যা বলছি সেটা সত্যি। আজ আমাদের বিয়ে হবে, এই মুহূর্তে। চুপ করো, একদম চুপ করো। 2 দিন পর তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, পুরো পরিবার জানে। আর তুমি আমাকে এখানে এনে বলছো তোমাকে বিয়ে করতে হবে? তুমি কি বুঝতেই পারছো না তুমি কি অপরাধ করেছো? অহনার কণ্ঠ কেঁপে উঠছে, সে রাগে কাঁপছে, অপমানে জ্বলছে। তার মনে হচ্ছে এই ছেলেটাকে একটা চড় মারতে পারলেই যেন শান্তি পাবে। দেখো আরিয়ান, আমি কিন্তু চুপ করে থাকবো না। এক্ষুনি বের হয়ে সবাইকে বলবো তুমি আমাকে জোর করে এখানে এনেছো, তখন দেখবো কিভাবে মুখ দেখাও। আরিয়ান ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তার চোখে অদ্ভুত এক জেদ। আপনি কাউকে কিছু বলার সুযোগই পাবেন না, কারণ বিয়ে হয়ে গেলে আর বলার কিছু থাকবে না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছো? না, আপনাকে নিজের করে নেওয়ার চেষ্টা করছি। নিজের করে নেওয়ার নাম জোর করে না আরিয়ান, এটা পাপ, এটা বিশ্বাসঘাতকতা। তোমার ভাইয়ের সাথে আমার পরিবারের সাথে সবাইকে ঠকাচ্ছ তুমি। অহনার চোখে পানি চলে এলো, কিন্তু সেটা দুঃখের না, ওটা অপমানের আগুনে জমে থাকা জল। সে নিজের রাগ সামলাতে পারছে না। আমি তোমাকে কখনো সেই চোখে দেখি নাই। তুমি আমার কাছে শুধু আমার হবু স্বামীর ছোট ভাই, তার বেশি কিছু না। আর আজ তুমি এমন নোংরা প্রস্তাব দিচ্ছ। আমি জানি আপনি আমাকে কখনো দেখেননি, কিন্তু আমি আপনাকে দেখেছি অনেক আগে থেকে। আপনার প্রতিটা হাসি, প্রতিটা রাগ, প্রতিটা অভিমান সব আমার জানা। তাহলে সেই জানাটাকে সম্মান করতে শেখো। ভালোবাসা মানে কাউকে ছিনিয়ে নেওয়া না। অহনা এবার দরজার দিকে হাঁটা দিল, তার চোখে তীরতা। সে ঠিক করেছে এই পাগলামি আর এক মুহূর্তে সহ্য করবে না। কিন্তু ঠিক তখনই আরিয়ান হাত বাড়িয়ে তার পথ আটকালো। আমি কোনো কথা শুনবো না। আপনি রাগ করুন, চিৎকার করুন, আমাকে ঘৃণা করুন, তবুও আজ বিয়ে করব আপনাকে। তুমি জোর করছো। কারণ আপনাকে অন্য কারো হতে দিতে পারবো না। ঘরটা যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। অহনা রাগে কাঁপছে, সে চিৎকার করছে, তর্ক করছে, যুক্তি দিচ্ছে, কিন্তু আরিয়ান এক চুলও নড়ছে না। তার চোখে শুধু একটাই জেদ, আজ বিয়ে করেই ছাড়বে। অহনা মনে হচ্ছে সে যেন ফাঁদে পড়ে গেছে। চারপাশের দেওয়ালগুলো যেন তার দিকে এগিয়ে আসছে, কিন্তু তার রাগ কমছে না, বরং আরও জ্বলছে। মনে রাখবে আরিয়ান, জোর করে পাওয়া সম্পর্ক কখনো শান্তি দেয় না। আজ যদি কিছু করো, সারা জীবন তার ফল ভুগতে হবে তোমাকে। সারা জীবন আপনার সাথে ভুগতেও রাজি আছি, কিন্তু আপনাকে হারাতে রাজি না। অহনার চোখে বিস্ময় আর ঘৃণার ছায়া, আরিয়ানের চোখে উন্মত্ত ভালোবাসা আর আগুন। এই মুহূর্তে সিদ্ধান্ত একটাই, আরিয়ান কোনো কথা শুনতে রাজি না। সে বিয়ে করেই ছাড়বে। ঘরের ভেতরের বাতাসটা যেন ক্রমে ভারী হয়ে উঠছে। অহনার চোখে আগুন, ঠোঁট কাঁপছে রাগে। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছে না। বুকের ভেতরটা ধড়ফড় করছে অপমানে, ক্ষোভে আর অবিশ্বাসে। অহনা হঠাৎ ব্যাগ থেকে ফোন বের করলো। দাঁড়াও, এক্ষুনি তোমার ভাইকে ফোন দিচ্ছি।
সব বলবো, এক্ষুনি বলবো তুমি কি করছো। তার কণ্ঠে কাঁপন থাকলেও সাহস ছিল। সে নম্বর টিপতে যাবে, ঠিক তখনই ঝড়ের মতো এগিয়ে এলো আরিয়ান। একটানে ফোনটা কেড়ে নিল। আরিয়ান, কি করছো তুমি? পরের মুহূর্তে মেঝেতে আছড়ে পড়ার শব্দ, ফোনটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেল। তুমি তুমি আমার ফোন ভেঙে দিলে? তোমার সাহস কত বড়! অহনা যেন আগুন হয়ে উঠল, তার চোখ রক্তিম, মুখ কাঁপছে রাগে। সে এক ধাপ এগিয়ে এসে আরিয়ানের কলার চেপে ধরল। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার গায়ে হাত দেওয়ার আগে, আমার জিনিস ভাঙার আগে একবারও ভাবলে না? আরিয়ান তার হাত দুটো আলতো করে সরিয়ে দিল, কিন্তু চোখ সরালো না। সেই একই জেদ, একই উন্মাদ দৃঢ়তা। আরিয়ান ধীরে ধীরে কাছে এগিয়ে এলো, এক পা এগোবে না। কিন্তু সে থামলো না। দুজনের মাঝে দূরত্ব মিলিয়ে গেল এক নিমিষে। হঠাৎ করে আরিয়ান দুহাতে অহনার মুখ চেপে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। সময় যেন থমকে গেল। অহনার চোখ বিস্ফারিত। সে প্রথমে বুঝতে পারল না কি হচ্ছে, তারপরে সে ঝাঁকিয়ে সরাতে চেষ্টা করলো, কিন্তু মুহূর্তটা ঘটে গেছে। আরিয়ান ঠোঁট সরিয়ে নিচু স্বরে বলল, যতই রাগ দেখান, আমাকে ছেড়ে যেতে পারবেন না। কবুল বলুন। অহনার শরীর কাঁপছে। এটা লজ্জা না, এটা অপমানের আগুন। তার চোখে জল চিকচিক করছে, কিন্তু সেই জল দুর্বলতা না, প্রতিশোধের। তুমি কোন সাহসে আমাকে কিস করলে? কে তোমাকে অধিকার দিয়েছে? অধিকার নিচ্ছি আজ থেকেই। তাড়াতাড়ি কবুল বলুন, না হলে আরো অনেক কিছু করব। এই কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। অহনা এবার সত্যি সত্যি ফেটে পড়ল। তুমি আমাকে ভয় দেখাচ্ছ, আমাকে ব্ল্যাকমেল করছো। ভাবছো আমি চুপ করে থাকবো? আমি তোমাকে ধ্বংস করে দিব আরিয়ান। ভেবো না জোর করে আমাকে ভাঙতে পারবে। আমি তোমার ভাইয়ের হবু স্ত্রী। তোমার কোনো অধিকার নেই আমার উপর। আরিয়ান দাঁড়িয়ে রইল ধাক্কায়, একটুও টলেনি। তার চোখে এখনো সেই উন্মাদ জেদ। আপনি কারো না, আজ থেকে শুধু আমার। স্বপ্ন দেখো, আমি মরে যাব, তবুও তোমাকে কবুল করব না। ঘরের ভিতর তীব্র উত্তেজনা। কাজের কণ্ঠ দূরে কোথাও ভেসে আসছে, কিন্তু এই দুজনের মাঝে এখন যেন অন্য যুদ্ধ। অহনা রাগে আগুন, তার বুক ওঠানামা করছে দ্রুত। সে চারিদিকে তাকিয়ে যেন বের হওয়ার পথ খুঁজছে, কিন্তু আরিয়ান এক চুলও নড়ছে না। আরিয়ান ধীরে, খুব ধীরে বলল, আপনি যতই রাগ করুন, আজ বিয়ে হবেই। ঘরে ভেতর যেন আগুনের গন্ধ। অহনার চোখে জেদ, ঠোঁটে কাঁপন, বুকের ভেতর ধুকপুকানি, সব মিলিয়ে সে এখন বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে। আমিও দেখি কিভাবে বিয়ে হয়, জোর করে, আমার ইচ্ছে ছাড়া। দেখি তো কে করাই এই বিয়ে। সে সোজা গিয়ে একটা চেয়ারের দিকে এগোলো, যেন ঘোষণা করছে সে এখানে বসে থাকবে, কিন্তু কবুল বলবে না। অহনা চেয়ারে বসতে যাবে, ঠিক তখনই আরিয়ান তার হাত চেপে টেনে নিল কাছে। ছাড়ো, কি করছো তুমি? দুজনে দূরত্ব মিলিয়ে গেল আবার। অহনার চোখে ঘৃণা আর রাগ, আরিয়ানের চোখে অদ্ভুত এক উন্মাদ অধিকার বোধ। আরিয়ান তাকে বসতে দিল না, বরং নিজের দিকে টেনে নিয়ে দৃঢ় গলায় বলল, এভাবে বসে থাকলে হবে না, বিয়ে হবে দাঁড়িয়ে, চোখে চোখ রেখে। আমি বলেছি আমি কবুল বলবো না। কথা শেষ হওয়ার আগেই আরিয়ান আবার তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এবার অহনা পুরো শক্তি দিয়ে ধাক্কা দিল। মুহূর্তটা ঘটে গেল। আরিয়ান ঠোঁট সরিয়ে হালকা হাসলো। এটা দেখুন তো ম্যাডাম, তারপর বলুন বিয়ে করবেন নাকি। সে পকেট থেকে ফোন বের করলো। স্ক্রিন অন করতেই অহনার মুখের রং বদলে গেল। ফোনে স্ক্রিনের কিছু একটা দেখে সে যেন জমে গেল। চোখ বড় হয়ে গেছে, ঠোঁট শুকিয়ে আসছে। আরিয়ান, এইসব কি? তার কণ্ঠে এবার আগের সাথে ভয় মিশে গেছে। আরিয়ান ঠান্ডা স্বরে বলল, রাজি হয়ে যান, না হলে কি করব জানেন তো। তুমি এত বাজে, এত নিচে নামতে পারলে? অহনার বুকের ভেতরটা কাঁপছে। সে ভাবতে পারেনি আরিয়ান এমন কিছু করবে। আরিয়ান কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আপনাকে পেতে হলে আমি সব করতে পারি, ভালো হয়ে খারাপ হয়ে যেভাবেই হোক। এটা ভালোবাসা না, এটা জোর, এটা ব্ল্যাকমেইল। আপনি যেটা খুশি বলুন, কিন্তু আজ কবুল বলতেই হবে। অহনার চোখে জল এসে জমেছে, কিন্তু সে কাঁদছে না। সে নিজেকে শক্ত করে রেখেছে। তার ভেতরে রাগ, আগুন আর অপমানের ঝড় একসাথে বইছে। মনে রেখো আরিয়ান, জোর করে পাওয়া মানুষ কখনো তোমার হবে না। হয়তো না, কিন্তু আজ থেকে আপনি আমার নামের সাথে জুড়ে যাবেন, সেটা আমি নিশ্চিত করব। ঘরটা নিস্তব্ধ। কাজীর কণ্ঠ যেন দূর থেকে ভেসে আসছে। অহনা জমে গেছে, কিন্তু ভেতরে আগুন জ্বলছে। ঘরের ভেতর বাতাস যেন জমে গেছে। সময় এগোচ্ছে, কিন্তু এই কয়েকটা মুহূর্তে যেন অনন্ত হয়ে দাঁড়িয়ে আছে। অহনা স্থির দাঁড়িয়ে, চোখে আগুন, বুকের ভেতরে ঝড়। আরিয়ান তার সামনে অটল পাহাড়ের মতো। আরিয়ান ধীরে স্পষ্ট স্বরে পড়ল, প্রস্তুত হন,
কাজই ডাকছি। এই কথাটা শুনে অহনার বুকের ভেতরটা যেন ধক করে উঠল। সে তাকালো আরিয়ানের দিকে এমনভাবে যেন চোখ দিয়ে তাকে ভস্ম করে ফেলবে। তুমি কিন্তু খুব খারাপ করছো আরিয়ান, খুব খারাপ। যা করছো তার জন্য সারা জীবন আফসোস করবে। আমি কিন্তু কখনো মানবো না তোমাকে, কখনো না। তার কণ্ঠে ঘৃণা, অপমান, প্রতিজ্ঞা সব একসাথে মিশে আছে। সে একটুও নরম হয়নি, বরং আরো শক্ত হয়েছে। আরিয়ান ঠান্ডা হাসলো। মানতে হবে না, আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার দরকার নেই, আমার সাথে থাকলেই হবে। তুমি ভাবছো সম্পর্ক শুধু কাগজে সই আর মুখে কবুল বললেই হয়? সম্মান লাগে, বিশ্বাস লাগে, যেটা তুমি একদমই দেখাওনি। বিশ্বাস পরে গড়ে নেব, আগে আপনাকে নিজের করে নেই। অহনা এখনো রাগে কাঁপছে, তার হাত মুঠো করে ধরা নখের দাগ পড়ে গেছে তালুতে। সে মনে মনে প্রতিজ্ঞা করছে এই বিয়ে যদি হয় সে কখনো এই মানুষটাকে মানবে না। ঠিক তখনই আরিয়ান দরজার দিকে তাকিয়ে জোরে বলল, কাজী সাহেব আসুন। কয়েক সেকেন্ড পর দরজা খুলে ভেতরে ঢুকলো কাজী, সাথে দুজন সাক্ষী। ঘরটা হঠাৎ করে আনুষ্ঠানিক হয়ে উঠল। কাজীর হাতে রেজিস্টার কলম, মুখে গম্ভীর ভাব। অহনা তাকিয়ে আছে সবার দিকে, কিন্তু তার চোখে ভয় না, বিদ্রোহ। আমি এই বিয়ে মানি না, শুনছেন? আমি মানি না। তার কণ্ঠে যেন ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হলো, কিন্তু আরিয়ান একটু বিচলিত হলো না। আরিয়ান কাছে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বলল, সব ঠিক হয়ে যাবে, আপনি শুধু কবুল বলুন। তুমি আমাকে জোর করে ভাঙতে পারবে ভাবছো? ভুল ভাবছো। আমি আগুন, আগুনকে হাত দিয়ে ধরা যায় না। আগুনেই তো আলো, আমি পুড়তে রাজি আছি। অহনা দাঁড়িয়ে আছে, চোখ লাল, মুখ শক্ত। সে এখনো রেগে আগুন। আরিয়ান পাশে যেতে অটল, কাজের সামনে বসে প্রস্তুত। দুজন সাক্ষী নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে। এই মুহূর্তে সিদ্ধান্তে তার প্রান্তে দাঁড়িয়ে অহনা। রাগ, অপমান, প্রতিজ্ঞা সব মিলিয়ে তার বুকের ভেতর যুদ্ধ চলছে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। কাজী সাহেব গম্ভীর কণ্ঠে খাতা খুলে বসলেন। কলমের খসখস শব্দ যেন অহনার কানে ছুরি হয়ে বিঁধছে। তার বুকের ভেতর তোলপাড় চলছে, কিন্তু মুখ শক্ত, চোখে জমাট রাগ। কাজী ধীরে ধীরে বিয়ের খুতবা পড়তে শুরু করলেন। শব্দগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে, পবিত্র, আনুষ্ঠানিক, অথচ অহনার কাছে সবকিছু যেন এক অদ্ভুত দম বন্ধ করা মুহূর্ত। আরিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে অহনার দিকে, তার চোখে অদ্ভুত তৃপ্তি আর জেদ মিশে আছে। অহনা, আপনি কি সেই ইচ্ছায় পূর্ণ সম্মতিতে আরিয়ানকে স্বামী হিসাবে কবুল করছেন? এক মুহূর্তের জন্য পুরো ঘরটা স্তব্ধ হয়ে গেল। অহনার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে চোখ বন্ধ করলো এক সেকেন্ডের জন্য। মনে হলো হাজারটা ঝড় তার ভেতরে ঘুরপাক খাচ্ছে। অপমান, রাগ, প্রতিশোধ সবকিছু তাকে পুড়িয়ে দিচ্ছে। তারপর সে চোখ খুলল, দৃষ্টি কঠিন, ঠোঁট শক্ত। কবুল। শব্দটা বের হলো, কিন্তু সেখানে ভালোবাসা ছিল না, ছিল কেবল আগুনে মোড়া প্রতিজ্ঞা। কাজী আবার জিজ্ঞেস করলেন, দ্বিতীয়বার বলুন, আপনি কবুল করছেন? কবুল। তৃতীয়বার? কবুল। প্রতিটা কবুল যেন আরিয়ানের দিকে ছুড়ে দেওয়া এক একটা চ্যালেঞ্জ। রেজিস্টার সই হলো, সাক্ষীরা সই করলো। কাজী ঘোষণা করলেন বিয়ে সম্পূর্ণ। ঘরের ভেতর একটা চাপা গুঞ্জন, কিন্তু অহনার ভেতরে নিস্তব্ধ বিস্ফোরণ। সে একটু দেরি না করে ঘুরে দরজার দিকে হাঁটা দিল। আরিয়ান অবাক হয়ে তাকালো। কই যান? বাড়ি। কণ্ঠ ঠান্ডা কিন্তু আগুনে মরা। আরিয়ান কয়েক পা এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। বিয়ে হয়েছে, আমার সাথেই যেতে হবে। তুমি ভাবছো এই কাগজে সই করলে আমি তোমার সাথে হাসি মুখে চলে যাব? ভুল ভাবছো। আমি আমার বাড়িতে যাব। এখন আমার বাড়ি আপনার বাড়ি, আপনি আমার স্ত্রী। স্ত্রী শব্দটা মুখে আনতেও লজ্জা লাগে না তোমার? জোর করে পাওয়ার সম্পর্ককে তুমি কি নামে ডাকছো? অহনার চোখে আগুন আবার জ্বলে উঠল। সে সোজা হয়ে দাঁড়িয়ে যেন যুদ্ধ ঘোষণা করছে। মনে রেখো আরিয়ান, আমি তোমার নামের সাথে জুড়েছি ঠিকই, কিন্তু মন দিয়ে কখনো জুড়বো না। মন জোড়াতে সময় লাগে, সময় তো আছে পুরো জীবন। দুজনের চোখে চোখ, একজন জেদের আগুনে অটল, আরেকজন জেদের আগুনে দাও দাও। বিয়ে হয়ে গেছে, কিন্তু সম্পর্কের শুরুটা যেন যুদ্ধ দিয়ে। বিকেলের আলো তখন ঘরের ভেতরে ঢুকে মেঝেতে লম্বা ছায়া ফেলছে। দরজা খুলে আরিয়ান ভেতরে ঢুকলো। তার মুখে অদ্ভুত শান্ত ভাব, যেন কিছুই হয়নি। ড্রয়িং রুমে বসেছিলেন তার মা, হাতে ফোন, মুখে বিরক্তি। কইছিলি এতক্ষণ? কখন থেকে ফোন দিচ্ছি, একবার ধরারও সময় হলো না। কথা শেষ করতে গিয়েই তার চোখ গেল দরজার পিছনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। মায়ের মুখের অভিব্যক্তি এক মুহূর্তেই বদলে গেল। আরে অহনা মা, তুমি এসেছো? এসো এসো, ভিতরে আসো। কিন্তু তুমি যে আসবে বললে না তো?
অহনা দাঁড়িয়ে আছে শক্ত হয়ে, চোখে আগে সেই রাগের ছাপ, ঠোঁট শক্ত করে চেপে রেখেছে। আন্টি আসার কোনো ইচ্ছে ছিল না। তার গলায় কষ্ট মেশানো রাগ, কিন্তু মা সেটা বুঝলেন না পুরোপুরি। তিনি শান্ত কণ্ঠে বললেন, কি বলো মা? এসো বসো, আমি এখনই আবিরকে ডেকে দেই, কত খুশি হবে। আবির আরিয়ানের বড় ভাই, যার সাথে দুদিন পর অহনার বিয়ে হওয়ার কথা ছিল। মা উঠে দাঁড়াতেই যাচ্ছিলেন, ঠিক তখনই আরিয়ান শান্ত গলায় বলল, ভাইয়াকে ডাকতে হবে না? কেন ডাকবো না মানে? ঘরের ভেতর হঠাৎ যেন অস্বস্তিকর নীরবতা নেমে এলো। আরিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে বলে ফেলল, ডাকতে হবে না, কারণ অহনাকে আমি বিয়ে করেছি। মুহূর্তটা যেন জমে গেল। মায়ের মুখ ফ্যাকাশে, চোখ বড় হয়ে গেছে, যেন মাথার উপর সত্যি সত্যি বাজ পড়েছে। কি বললি তুই? সোফায় বসে থাকা বাবা এতক্ষণ চুপচাপ সব শুনছিলেন। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, মুখ লাল হয়ে গেছে রাগে। আরিয়ান, আবার বলতো কি বললি? আমি অহনাকে বিয়ে করেছি আজ কাজী অফিসে। ঘরের বাতাস ভারী হয়ে গেল। মা এক পা পিছিয়ে গেলেন, সে যেন নিজের কানে ভুল শুনতেছে। তুই পাগল হয়েছিস? 2-3 দিন পর তো আবিরের সাথে ওর বিয়ে, এটা কি করলি তুই? আন্টি আমি কথা শেষ করতে পারল না সে, গলায় যেন শব্দ আটকে গেল। বাবা এগিয়ে এসে কড়া স্বরে বললেন, এবারই সম্মান নিয়ে খেলছিস তুই? নিজের ভাইয়ের হবু বউকে বিয়ে করেছিস? আমি যা করেছি বুঝে শুনেই করেছি। বুঝে শুনে? এটা বুঝে শুনে করার মতো কাজ? আবির জানলে কি হবে ভেবেছিস? সমাজ কি বলবে? অহনার বুকের ভেতর কাঁপছে। সে জানে এই বিস্ফোরণের কেন্দ্রবিন্দু সে নিজেই। আন্টি আমি চাইনি এমন হোক। চাইনি মানে? বিয়ে হয়েছে মানে হয়েছে, এটা খেলনা নাকি? ঘরের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। মা সোফায় বসে পড়লেন, মাথায় হাত। সে এবার কান্না করে বলল, হায় আল্লাহ, আবিরকে কি বলবো আমি? আরিয়ান একবার অহনার দিকে তাকালো। তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা, ভয় নেই, অনুশোচনা নেই, কিন্তু ঘরের ভেতর এক ঝড়ের শুরু। ড্রয়িং রুমে তখন ভারী নীরবতা। মায়ের মুখে শোকের ছাপ, বাবার চোখে আগুন, আর অহনা দাঁড়িয়ে আছে নিঃশব্দ ঝড়ের মতো। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ শোনা গেল। আবি নেমে আসছে, মুখে স্বাভাবিক হাসি। সে এখনো কিছুই জানে না। আরে অহনা, কখন এলে? আমাকে বললে না যে? তার কণ্ঠে স্বাভাবিক উচ্ছ্বাস। সে এগিয়ে এলো হাসতে হাসতে। অহনা ঠোঁট শক্ত করে বলল, মাই। তার গলায় অদ্ভুত কাঁপন। আবি সেটা টের পেলেও বুঝতে পারল না। আবি চারিদিকে তাকালো। কি ব্যাপার, তোমাদের সবার মুখ এমন কেন? মা, তোমার হবু বৌমা এসেছে, একটু তাদের আদর আপ্যায়ন করো না। এই কথাটা যেন ঘরের ভেতর আরেক দফা বিস্ফোরণ ঘটালো। মা চোখ নামিয়ে নিলেন, বাবা দাঁড়িয়ে আছেন শক্ত হয়ে। ঠিক তখনই আরিয়ান ঠান্ডা গলায় বলল, হবু বৌমা না, শুধু বৌমা। কি বলছিস? আরে ভাই, বিয়ে তো হয়নি এখনো। বিয়ে হয়েছে। মানে? আমি বিয়ে করেছি অহনাকে আজ। মুহূর্তটা যেন জমে গেল। আবির কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তারপর হঠাৎ হেসে উঠল, কিন্তু সেই হাসিতে অস্বস্তি। ফালতু মজা করবি না, এটা কোনো রসিকতার সময় না। আমি মজা করছি না, কাজী অফিসে বিয়ে করেছি, কাগজপত্র সব ঠিকঠাক। তুই কি বলছিস, বুঝে বলছিস? হ্যাঁ। অহনা, এটা কি সত্যি? অহনার ঠোঁট শুকিয়ে গেছে, চোখে জমাট রাগ আর অপমান। তবু সে শান্ত কণ্ঠে বলল, বিয়ে হয়েছে। এই দুইটা শব্দ যেন ছুরির মতো গিয়ে বিঁধল আবিরের বুকে। আবির এক ধাপ পিছিয়ে এলো। তুই আমার সাথে এমনটা করতে পারলি, নিজের ভাইয়ের সাথে? তার কণ্ঠে অবিশ্বাস, অপমান আর ক্ষত বিক্ষত রাগ। বাবা গর্জে উঠে বলল, এই বাড়িতে আজ যা হয়েছে তার জবাব সবাইকে দিতে হবে। আমি কি পাপ করেছিলাম এমন দিন দেখার জন্য? অহনা দাঁড়িয়ে আছে নিঃশব্দে, কিন্তু তার ভেতরে ঝড় চলছে। সে জানে এই মুহূর্তে শুধু একটা বিয়ে হয়নি, একটা পরিবার ভেঙে গেছে। আরিয়ান তবু অটল দাঁড়িয়ে, দুভাইয়ের চোখে চোখ। একজনের চোখে বিশ্বাসভঙ্গের আগুন, আরেকজনের চোখে জেদের শিখা। ঝড় এখনো শুরু হয়েছে মাত্র। ঘরের ভেতর তখন এক নীরবতা নেমে এসেছে, যেটা ঝড়ের আগে নিস্তব্ধতার মতো। কারো শ্বাসের শব্দ যেন শোনা যাচ্ছে স্পষ্ট করে। আবিরের চোখ লাল হয়ে উঠছে, রাগে না কষ্টে, সেটা বোঝা কঠিন। সে ধীরে ধীরে অহনার সামনে গিয়ে দাঁড়ালো। তুমি আমার সাথে এমনটা কেন করলে অহনা? আমি কি করেছি তোমার সাথে? কোথায় কমতে ছিল আমার? তার কণ্ঠ কাঁপছে। এই কাঁপন দুর্বলতার না, এটা বিশ্বাস ভাঙার শব্দ। অহনা চোখ নামিয়ে ফেলল, তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। আমি ইচ্ছে করে করিনি। তাহলে কিভাবে হলো?
নিজের পায়ে হেঁটে গিয়ে বিয়ে করলে আর বলছো ইচ্ছে করে করনি? অহনার চোখে এবার পানি জমে উঠল, কিন্তু সে কাঁদল না, গলা শক্ত করে বলল, আরিয়ান আমাকে জোর করে তুলে নিয়ে গেছে কাজী অফিসে। আমার ফোন ভেঙে দিয়েছে। আমি চাইলেও কাউকে জানাতে পারিনি। ঘরের ভেতর এবার এক দফা বিস্ফোরণ। আবির ধীরে ধীরে ঘুরে তাকালো আরিয়ানের দিকে। এসব সত্যি? আমি চেয়েছিলাম আপনাকে ফোন করতে, কিন্তু ও ফোন কেড়ে ভেঙে দেয়। আমাকে জোর করে কবুল বলিয়েছে। এই কথাটা শেষ হতেই আবিরের ভেতরের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। এক মুহূর্ত দেরি করল না, এগিয়ে গিয়ে সজোরে একটা থাপ্পড় মারল আরিয়ানের গালে। চরের শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনিত হলো। মা চমকে উঠলেন, বাবা স্থির হয়ে গেলেন। আবির দাঁতে দাঁত চেপে বলল, তুই ভাই নামের কলঙ্ক। নিজের ভাইয়ের হবু বউকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছিস, তোর লজ্জা করে না? আরিয়ানের মুখ একপাশে ঘুরে গেছে চরের জোরে, গালে লাল দাগ ফুটে উঠেছে, কিন্তু সে মাথা তুলে তাকালো, চোখে অনুশোচনা নেই। যা খুশি বলো, মারো গালি দাও, কিন্তু অহনাকে ছাড়তে পারবো না। ছাড়বি না মানে? জোর করে বিয়ে করেছিস আর এখন আবার বলছিস ছাড়বি না? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি অনেক আগে থেকে। ওকে অন্য কারো হতে দিতে পারিনি। ভালোবাসা? এটা ভালোবাসা? এটা জোর, এটা অপরাধ। আমি এই বিয়ে মানি না। অহনার কণ্ঠ আবার কেঁপে উঠল, সে এখনো রাগে অপমানে চলছে। বাবা গম্ভীর গলায় বললেন, আজ এই বাড়িতে যা হয়েছে তার বিচার হবে। মা কাঁদছেন নিঃশব্দে। দুভাই মুখোমুখি দাঁড়িয়ে, একজনের চোখে ভাঙ্গা বিশ্বাসের ক্ষত, আরেকজনের চোখে পাগল করা জেদ। অহনা মাঝখানে যেন ঝড়ের কেন্দ্রবিন্দু। এই বাড়ির শান্তি আজ জন্য হয়ে গেছে। ঘরের ভেতর উত্তেজনা তখনও তুঙ্গে। আরিয়ানের বাবা কাপা হাতে ফোন তুলে নিলেন, মুখে কঠিন রেখা, চোখে অপমানের ছাপ। হ্যালো ভাই সাহেব, একটু আসবেন, জরুরি কথা আছে, এখনই আসা দরকার। ফোন রাখার পর ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। কেউ কারোর দিকে ঠিক করে তাকাতে পারছে না। অহনা সোফার এক কোণে বসে আছে, চোখ লাল, মুখ শক্ত। তার ভিতরে আগুন জ্বলছে, কিন্তু সে আর কাঁদছে না। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ। অহনার বাবা মা ভেতরে ঢুকলেন। মুখে হাসি ছিল প্রথমে, কিন্তু ঘরে পরিবেশ দেখে সেই হাসি মিলিয়ে গেল। কি হয়েছে? সবাই এমন চুপচাপ কেন? আরিয়ানের বাবা গভীর শ্বাস নিয়ে সব ঘটনা খুলে বলেন। কাজী অফিসে বিয়ে, জোর করে নিয়ে যাওয়া, কবুল, একটা একটা করে সব কথা। অহনার বাবা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন কথা হারিয়ে ফেলেছেন। কি বলছেন আপনি? অহনা, এটা কি সত্যি? হ্যাঁ বাবা, বিয়ে হয়েছে। এই স্বীকারোক্তি শুনে তিনি যেন বসে বললেন সোফায়, মাথায় হাত দিয়ে নিঃশব্দে বসে রইলেন কিছুক্ষণ। তারপর ধীরে ভারী গলায় বলল, এখন আর কি করার আছে? আমি তো এক ভাইয়ের সাথে ডিভোর্স করিয়ে আর এক ভাইয়ের সাথে বিয়ে দিতে পারি না। সমাজে আমাদের সম্মান আছে, কথা উঠবে, মানুষ কি বলবে? বাবা, তুমি কি বলছো? আমি ওকে মানবো না। জোর করে বিয়ে করেছে, এটা আমি মানতে পারবো না। আমি বুঝি মা, কিন্তু এখন কি করব বলো? বিয়ে তো হয়ে গেছে, কাগজে সই হয়েছে। এখন না মানলে সমাজে কথা উঠবে, আমাদের সম্মান মাটিতে মিশে যাবে। সম্মানের চেয়ে আমার জীবন কি ছোট বাবা? এই প্রশ্নটা ঘরের ভেতর ভারী হয়ে ঝুলে রইল। অহনার বাবা চোখ বন্ধ করে বললেন, জীবনটা তোমাকেই কাটাতে হবে মা, কিন্তু সমাজে বাস করি আমরা, সব কিছুর একটা হিসাব থাকে। এখন আর কিচ্ছু করার নেই, বিয়েটা মেনে নাও। আমি পারবো না। তার গলা ভেঙে গেল এবার। আরিয়ান দূরে দাঁড়িয়ে সব শুনছে, মুখ শক্ত। আবির মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, চোখে অপমানের চাপ। মা চুপচাপ কাঁদছেন। দুই পরিবার মুখোমুখি, কিন্তু কারো হাতে কোনো সমাধান নেই। একটা জোর করে করা সিদ্ধান্ত এখন সবার মাথার উপর পাহাড় হয়ে নেমে এসেছে। অহনার বাবার শেষ কথা ঘরে প্রতিধ্বনিত হলো। যা হওয়ার হয়ে গেছে, এখন মেনে নেওয়া ছাড়া উপায় নেই। অহনার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। এই বিয়ে শুধু দুজনেরই না, দুই পরিবারের ভাগ্য বদলে দিল। ঘরের ভেতর তখন ভারী শ্বাসরুদ্ধকর এক পরিবেশ, যেন প্রত্যেকে নিজের ভেতরে ভেঙে পড়েছে, কিন্তু বাইরে কেউ তা দেখাচ্ছে না। অহনার বাবা অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর মাথা তুলে মেয়ের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে অসহায়তা ছিল, কষ্ট ছিল, কিন্তু সিদ্ধান্ত ছিল। তুমি থাকো মা, এখন তোমাকে ফিরিয়ে নিতে পারবো না আমি। এই কথাটা যেন অহনার বুকে ছুরি হয়ে বিঁধল। অহনা অবিশ্বাসের চোখে তাকালো। তুমি এমন করে বলতে পারলে বাবা? আমি তোমার মেয়ে, আর তুমি বলছো আমাকে রেখে চলে যাবে? তার কণ্ঠে অভিযোগ, অপমান আর ভেঙে পড়া শিশুর কান্না। অহনার বাবা চোখ নামিয়ে ফেললেন।
কিচ্ছু করার নেই মা, যা হওয়ার হয়ে গেছে। এখন মন দিয়ে সংসার করো, এটাই ভালো। এটাই ভালো? জোর করে করা বিয়েতে কিভাবে ভালো থাকবো আমি? ঘরের ভেতর কেউ উত্তর দিল না। অহনার বাবা এবার আরিয়ানের দিকে তাকালেন, চোখে করা সতর্কতা। যেমন জোর করে বিয়ে করেছো, তেমন আমার মেয়েকে ভালো রাখবে আশা করি। কথাগুলোতে অভিশাপ ছিল না, কিন্তু ছিল ভারী দায়িত্ব। আরিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে বলল। চিন্তা করবেন না, ভালো রাখবো। তার গলায় দৃঢ়তা ছিল, কিন্তু ঘরের কেউ সেই দৃঢ়তায় শান্তি পেল না। অহনার বাবা ধীরে বললেন। অনাকে রুমে নিয়ে যাও। এই কথাটা যেন সবকিছু চূড়ান্ত ঘোষণা। অহনা নিথর দাঁড়িয়ে, তার চোখে জল চিকচিক করছে, কিন্তু সে কাঁদছে না। তার ভেতরের শক্ত মেয়ে এখনো হার মানেনি। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা আবির হঠাৎ ঘুরে দাঁড়ালো, তার চোখে আগুন, ঠোঁট শক্ত করে চেপে ধরা। একটা কথা না বলে সে দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল। মা কেঁপে উঠলেন, আবির! কিন্তু আবির থামল না। মায়ের চোখে জল গড়িয়ে পড়ল। তিনি কান্না করে বলল, যা, ঘরে যা, এত কিছু আর সইতে পারছি না, আমার মাথা ঘুরছে। তিনি সোফায় বসে পড়লেন, হাত দিয়ে কপাল চেপে ধরলেন। ঘরের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। অহনার বাবা ধীরে ধীরে বেরিয়ে গেলেন। মা কাঁদছেন, বাবা কঠিন মুখে দাঁড়িয়ে। আবির বাইরে ঝড় হয়ে হাঁটছে। আরিয়ান একবার এগিয়ে এসে অহনার দিকে তাকালো। ঘরের ভেতর তখন নিস্তব্ধতা। আবির বাইরে গিয়ে ঝড় বইয়ে দিয়েছে। মা কাঁদছে। বাবা থেমে দাঁড়িয়ে আরিয়ান চোখে অদ্ভুত দৃঢ়তা নিয়ে অহনার কাছে আসলো। আরিয়ান ধীরে ধীরে বলল, রুমে চলুন অহনা। অহনার মুখ কড়া, চোখে আগুন। সে এক মুহূর্ত কথা বলল না। ধীরে ধীরে রুমের দিকে এগিয়ে যেতে থাকলো, কিন্তু ভেতরে ভেতর একটা ঝড় চলছে। আরিয়ান তার পেছনের গিয়ে রুমের দরজা আটকে দিল। অহনা যেন ঘরের বাইরে আর কোনো রাস্তা নেই। সে চুপচাপ বসে রইল, চোখ লাল, গা জ্বলে যাচ্ছে রাগে, কিন্তু কোনো শব্দ বের হলো না। আরিয়ান সোফার পাশে বসলো। ভেতরে ধীরে ধীরে গরম লাগছে। ফ্রেশ হয়ে আসুন। তার কথার ভেতর সতেজতা, শান্তি এবং এক অদ্ভুত আবেদন, সব মিলে ঝড়। যখন ইচ্ছে হবে তখন হব, আর এখন তোমার মুখটাও দেখতে চাই না আমি। এই কথাগুলো যেন ঘরের ভেতর আগুনের শিখা ছুড়ে দিয়েছে। আরিয়ান চুপচাপ তাকালো, কিন্তু ঠোঁটে মৃদু হাসি। এত অপছন্দ হয়ে গেল আমার মুখ? অহনা রেগে চোখ বন্ধ করে রাখলো। বুকের ভেতর জ্বলছে, ঠোঁট চেপে ধরেছে। গা শীতল না, আগুনে পুড়ে যাচ্ছে। ঘরটা নীরব, শুধু তাদের দৃষ্টি একে অপরের দিকে স্থির। আরিয়ান নিঃশ্বাস ফেল, চোখে জেদ, কিন্তু মুখে ধীর হাসি। রুমের নিস্তব্ধতা ভাঙল। আরিয়ান গভীর স্থির কণ্ঠ। সে কিছুক্ষণ অহনার দিকে চুপচাপ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, মায়ের একটা শাড়ি এনে দেই, ফ্রেশ হয়ে আসুন। অহনার চোখে তখন আগুনের চাপ। গলা কাঁপছে না, কিন্তু মনে হচ্ছে পুরো শরীরটা রেগে জ্বলে উঠেছে। ঠোঁট চেপে ধরে সে বলল, কেন? বউকে শাড়ি কিনে দেওয়ার মুরত ছিল না তো বিয়ে করেছো কেন? এই কথায় ঘরের ভেতর যেন এক ঝলক বিদ্যুৎ ছিটকে গেল। আরিয়ান হেসে বলল, অবশ্যই কিনে দিব, কিন্তু এখন বললেই তো কিনে আনা যাবে না, সময় লাগবে। আপাতত পড়ুন মায়েরটা, সব পরে কিনে দিব। ঠিক আছে, তবে কিনে আনো, তারপর ফ্রেশ হব। অহনার চোখে সেই আগুন, গলায় কঠিন চেপে রাখা রাগ, সব মিলে যেন ঝড়ের পূর্বাভাস। জেদ করছেন? জেদ কি শুধু তোমার একার আছে? ঘরের মধ্যে দুজন মুখোমুখি, কিন্তু কোনোটা হাল ছাড়ছে না। অবশেষে আরিয়ান ধীরে রুমের বাইরে চলে গেল। ঘন্টা খানিকের মধ্যে সে মার্কেট থেকে অনেকগুলো থ্রি পিস শাড়ি কিনে রুমে ফিরে এলো। শাড়িগুলো সুন্দরভাবে সাজানো, রং বেরঙের ঝলকানি, রেশমের কোমলতা, সব মিলিয়ে চোখ ধাঁধানো। আরিয়ান রুমে ঢুকেই বলল, নিন, সবগুলো এখন আপনার, ফ্রেশ হয়ে আসুন। অহনার চোখে রাগ আর কৌতূহল মিলে এক অদ্ভুত ছাপ ফেলো। শাড়িগুলো দেখেও সে কিছু বলল না, শুধু চুপচাপ বসে আছে। ভেতরে আগুন জ্বলছে, চোখ বন্ধ। অহনাকে হাতে শাড়ি ধরিয়ে দিয়ে আরিয়ান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। চোখে অদ্ভুত এক চাহনি, যেমন ধৈর্য, জেদ আর আশা মিশে আছে। শাড়ি পরুন না। তোমার কি মনে হয় তোমার ইচ্ছে মতো চলবো আমি? কখনো না। আমি আগে গোসল করি, তারপর থ্রি পিস পরে আসবো। আরিয়ান তখনও তাকিয়ে আছে, চোখে স্থিরতা। সে ভেতরে উত্তেজনা লুকিয়ে রাখে, শুধু এক মৃদু হাসি মুখে। অহনা গোসল করে থ্রি পিস পরে বেরিয়ে আসলো। এভাবে তাকিয়ে থাকবে না, চোখ কানা করে দিব আমি। অহনার রাগ যেন ঘরের ভেতর বিদ্যুৎ ছড়িয়ে দিচ্ছে। আরিয়ান ধীরে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো, তারপর জড়িয়ে ধরে বলল, এত রাগ কেন ম্যাডাম? একটু তো নরম হন। ছাড়ো, রাগাবে না। কথা শেষ হতে আরিয়ান ধীরে ধীরে কারো
কাছে টেনে নিল। তার হাতে কোনো আক্রমণ নেই, শুধু কোমল কিন্তু দৃঢ় স্পর্শ। আরিয়ান অহনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে শুরু করে। অহনার বুকের ভেতর আগুন জ্বলে উঠল, চোখ বড় বড় হয়ে গা জ্বলে যাচ্ছে রাগে, কিন্তু সে কিছু করতে পারছে না। কিছুক্ষণ পরে অহনা আরিয়ানকে সরিয়ে দিয়ে বলল, শরীর পেতে বিয়ে করেছো নাকি? শরীর ভালোবাসার একটা অংশ, এতে খারাপ কিছু নেই। স্বামী স্ত্রীর মিলন পবিত্র। অহনার চোখে তখন ধীরে ধীরে নরম হয়ে আসে। সে রাগের চাপ এখনো আছে। সে বুঝতে পারছে এই স্পর্শ শুধু জেদ নয়, ভালোবাসার প্রতিফলন। রুমের ভেতর ভেজা বাতাসের মতো উত্তেজনা, দুজন মুখোমুখি, চোখে চোখ, দুজনেরই ভেতর আগুন আর প্রতিশোধ। আরিয়ান ধীরে ধীরে অহনার দিকে এগিয়ে এসে তার মুখ ধরে ফেলল। আচ্ছা, একটু নরম হন না। এইভাবে এমন কড়া ব্যবহার কেন করছেন? অহনার চোখ লাল, সে ঠোঁট চেপে ধরে রাগ আর অপমান সব মিলিয়ে যেন ঘরটা আগুনে ভরে দিয়েছে। জানো না? তার কণ্ঠে আক্ষেপ, রাগ আর অজানা কষ্ট সব মিলিয়ে ঝড়। আরিয়ানের চোখে দৃঢ়তা নিয়ে বলল, পুরাতন সব ভুলে যাই। এই মুহূর্ত থেকে আমরা নতুন করে শুরু করি, নতুনভাবে, শুধু আমি আর আপনি। এই কথাটা শুনে অহনার চোখে অদ্ভুত উত্তেজনা জ্বলে উঠল, কিন্তু মুখে বলল, সম্ভব না, তুমি অন্যায় করেছো, আমি মানবো না, দূরে থাকো। অহনার ভেতর রাগ আর মন অসন্তোষ মিলিয়ে যেন ঝড় বইছে। তার গা জ্বলে যাচ্ছে। আরিয়ান চোখে এক অদ্ভুত দৃঢ়তা, কণ্ঠে স্থিরতা। সেটা হবে না। অহনার চোখে বিস্ময়, রাগ আর অপ্রত্যাশিত ভাব। আরিয়ান আরো কাছে এসে ধীরে বলল, না মানলেও আমি কাছেই থাকবো। ঘরের ভেতর সবকিছু শান্ত হয়ে এসেছে। রাগ, উত্তেজনা, প্রতিরোধ সব মিলে একটা নীরবতা নেমে এসেছে। অহনা এখনো রাগে অটল, চোখ নামানো, মন গুমট। আরিয়ান তার পাশে কিছুটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ চুপ থাকার পর আরিয়ানের মা ধীরে ধীরে রুমে প্রবেশ করলেন, মুখে মৃদু চিন্তার রেখা। অহনা মা, কিছু খেতে হবে তো? ইচ্ছে নাই আন্টি। ইচ্ছে না থাকলেও খেতে হবে। জানি যা হয়েছে, তোমার মন মেজাজ ঠিক নেই, তবুও শরীর ঠিক রাখতে হলে খেতে হবে। অহনা কিছু না বলে মাথা নিচু করে দাঁড়ালো, কোনো শব্দ ছাড়লো না। তার চোখে রাগ, মুখে অপ্রকাশিত আবেগ, কিন্তু ভেতরের শরীরে প্রয়োজন বোঝে সে। অহনা ধীরে ধীরে ডাইনিংয়ে যাওয়ার পথে চোখ নামালো, তারপর আরিয়ানের মায়ের সাথে চলে গেল। আরিয়ান ফ্রেশ হয়ে রুমে ঢুকলো, তারপর নিচে চলে গেল খেতে। সবাই বসে আছে, আরিয়ান, বাবা মা। আবির এখনো বাইরে, রেগে গিয়ে ঘরের বাইরে বেরিয়েছে। ঘরের পরিবেশ ভারী, চোখে অদ্ভুত উদ্বেগ আর নীরবতা। মা, আমি জানি যা ঘটেছে, আমাদের কথা বলার মুখ নেই, তবুও বলছি, কি আর করার আছে। অহনার চোখ মাটিতে নামানো, মুখ শক্ত, শুনছে কিন্তু উত্তর দিচ্ছে না। তোমার বাবা বলল সব মেনে নিতে হবে, একটু কষ্ট করে মেনে নাও। অহনার ঠোঁট চেপে ধরে, ভেতরে রাগ, আক্ষেপ আর কষ্ট মিলিয়ে ঝড় উঠছে। কিন্তু সে শুধু আস্তে আস্তে হাত ধরে খাবার জন্য কিছু নিল। আস্তে আস্তে সে খেতে থাকে, চোখে রাগ, কিন্তু মন অসন্তোষকে সামলাচ্ছে। খাবার শেষে সবাই একসাথে রুমের দিকে চলল। নীরবতা এখনও বজায়, রুমের দরজা বন্ধ, নিস্তব্ধতা, শুধু আরিয়ান আর অহনা। অহনার চোখ লাল, গা জ্বলছে রাগে। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে আসে। রুমে চলুন। আমি তোমার সঙ্গে যাব না। কথা শেষ হতেই আরিয়ান অহনাকে টেনে রুমে এনে দ্রুত দরজা আটকে দিল। অহনার রাগ আরও বেড়ে গেল। আরিয়ান অহনাকে কোলে তুলে নিল। নামাও আরিয়ান, মেজাজ গরম করবে না। অহনার গলা কেঁপে যাচ্ছে, চোখে আগুন জ্বলছে। সে সমস্ত শক্তি দিয়ে আরিয়ানকে ধাক্কা দিতে চাইছে, কিন্তু আরিয়ান কোনো কথাই শুনছে না। নির্লজ্জ, ভাইয়ের হবু বউয়ের সাথে এমন করো? আমার নিজের বউয়ের সাথে আমি যা খুশি করব, তাতে এমন করেন কেন? অহনার চোখ আরও বড় হয়ে যায়। লজ্জা, রাগ আর প্রতিরোধ মিলিয়ে তার হৃদয় যেন ঝড়ের মধ্যে গলা কেঁপে উঠল। শরীর পেতে বিয়ে করেছো নাকি? আমি কি খেলা তোমার? খেলো? আপনাকে ভালোবাসি ম্যাডাম, এসব বলে মেজাজ গরম করলে খারাপ হবে কিন্তু। অহনার চোখে তখন মিশ্র রাগ আর দ্বিধা, মুখ বন্ধ, গা জ্বলে, কিন্তু আর কোনো শব্দ বের করে না। আরিয়ান ধীরে ধীরে তাকে কোলে ধরে রাখে। এইভাবে তাকিয়ে থাকবে না আরিয়ান, অস্বস্তি হয়। এত রাগ কেন ম্যাডাম? একটু নরম হন। হিসেব মতো আজ কিন্তু আমাদের বাসর রাত। ছাড়ো, আমি থাকবো না তোমার সাথে। আমার থেকে মুক্তি নাই ম্যাডাম, যত পারেন চিৎকার করেন, আমি কাছেই থাকবো। সম্ভব না, তুমি অন্যায় করেছো, আমি মানবো না, দূরে থাকো। সেটা হবে না, না মানলেও আমি কাছেই থাকবো।
অহনার চোখে অদ্ভুত উত্তেজনা, রাগ আর লজ্জা। আরিয়ান চোখে চোখ রেখে ধীরে ধীরে হালকা হাসি দিয়ে বলল, আমার নিজের বউকে আমি যেভাবে চাই সেসব আমি করব। রুমের ভেতর শুধু নিস্তব্ধতা আর দুজনের আগুন। অহনা এখনো রেগে আগুন হয়ে বসে আছে, চোখ লাল, গলা কেঁপে শরীর জ্বলে যাচ্ছে। কি করবে? তার কণ্ঠে রাগ, হতাশা আর অপ্রকাশিত প্রতিরোধ সব মিলিয়ে ঝড়। আরিয়ান ধীরে ধীরে চোখে চোখ রেখে হাসল। আজ না, আজ আমাদের বাসর, তাহলে তো বাসর করাই উচিত। অহনার চোখ বড় হয়ে গেল, সে চুপ করে আর কিছু বলে না। আরিয়ান ধীরে ধীরে অহনাকে শুইয়ে দিল, তার চোখে স্থিরতা, ঠোঁটে অদ্ভুত মৃদু হাসি। তারপর আরিয়ান ধীরে ধীরে অহনার ঠোঁটে ডুবিয়ে কিস করতে লাগলো। অহনার রাগ যেন আরো বেড়ে গেল, সে চেষ্টা করলো হাত সরাতে, কিন্তু আরিয়ান কোনো কথা শোনে না। আজ বাসর রাত, ডিস্টার্ব করছেন কেন? আমি তোমার মতো মানুষের সাথে বাসর করব না। অহনার চোখে রাগ আর লজ্জা একসাথে, শরীর চেপে ধরে সে কাঁপছে। আরিয়ান ধীরে ধীরে ঠোঁট থেকে মুখ সরালো, চোখে মৃদু হাসি। এসব কি কথা সুইটহার্ট, একটু আদর করতে দাও। রুমের ভেতর তখন নিস্তব্ধতা, শুধু আরিয়ান আর অহনা। বাতাস ভারী, চোখে আগুন, হৃদয় জ্বলে। আরিয়ান সরো, জোর করবে না একদম। রাগ, লজ্জা আর শত্রুতা সব মিলে অহনার চোখে আগুন জ্বলছে। সে স্থির দাঁড়িয়ে আছে, হাত শক্ত করে ধরে, শরীর যেন ধাক্কা দিয়ে বলছে, ওকে মানবি না কিছুতেই। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে অদ্ভুত ধৈর্য, ঠোঁটে হালকা হাসি। আমি জোর করছি না, আমি ভালোবাসছি। এই কথাগুলো শুনে অহনার মন ভেসে ওঠে, কিভাবে আরিয়ান তাকে জোর করে বিয়ে করেছে। চোখে আগুন, মনে লজ্জা আর রাগ মিলিয়ে ঝড়। এমন করলে আমি এক্ষুনি বাড়ি চলে যাব আরিয়ান। কিছু করব না, জড়িয়ে ধরে ঘুমান। তুমি টাচ করবে না। এভাবেই থাকতে হবে, না হলে আমাকে জোর করতে হবে। অহনার চোখ বড় হয়ে গেল, মুখ লাল, হৃদয় জ্বলে, কিন্তু সে সরাতে পারে না। রুমে রাতের নিস্তব্ধতা, শুধু অহনা আর আরিয়ান। বাইরে সব নিভে গেছে, বাতাস ঠান্ডা, ঘরের ভেতর এক অদ্ভুত শান্তি আর উত্তেজনা মিশে আছে। আরিয়ান ধীরে ধীরে অহনার হাত ধরে কোলে ধরে, চোখে মৃদু হাসি, চোখে স্থিরতা। অহনা প্রথমে রাগ, লজ্জা, প্রতিরোধ সবই করে, কিন্তু আরিয়ান ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে কোমলভাবে তাকে ধরে রাখে। হঠাৎ আরিয়ান একটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুম এসে যায়। নিস্তব্ধতার মাঝে শুধু দুজনের নিঃশ্বাসের আওয়াজ। অহনার চোখ বড় হয়ে যায়, গা কেঁপে যায়, সে কিছু বলতে চায়, কিন্তু শব্দ বের হয় না। ঘরের ঘড়ির কাঁটা এগোচ্ছে, রাত গভীর হচ্ছে। বাইরে অন্ধকার, ভেতরে উত্তেজনা আর অদ্ভুত বন্ধন। হঠাৎ দরজা খোলার শব্দ। আবির ফিরে এসেছে, ঘরের মধ্যে একটু আলো, চোখে অবিশ্বাস আর বিরক্তি। আবিরের পা থেমে গেল, চোখে হতাশা, মুখে রাগ। সে কিছু না বলে বসে থাকে। আবির চুপচাপ লেখার কাগজ খুঁজে বের করে কলম নিয়ে দ্রুত একটি চিঠি লিখে ফেলে, চোখে দুঃখ, মুখে অদ্ভুত কঠোরতা। চিঠি লিখে সে ঘর থেকে বেরিয়ে যায়, বাইরে রাতের অন্ধকারে হারিয়ে যায়। ঘরে শুধু আরিয়ান আর অহনা আর নিঃশ্বাসের আওয়াজ। সকালবেলা নীরবতা হঠাৎ ভেঙে গেল আরিয়ানের মায়ের চিৎকারে। ঘুমে অবচেতন সবাই উঠে বসলো, চোখে আতঙ্ক, মুখে বিস্ময়। আবির, আবির, ও বাড়ি ছেড়ে চলে গেছে। মায়ের কণ্ঠ কেঁপে যাচ্ছে, চোখ থেকে অঝরে অশ্রু পড়ছে। সে নিজের কষ্ট আর হতাশা সবাইকে জানাতে চাইছে। আবিরের বাবা দ্রুত এসে বলল, কি বলছো? কিভাবে এমন করলো? দেখো দেখো, এই চিঠিটা সে লিখে গেছে। মা চিঠি ছুঁড়ে দিলেন বাবার হাতে। বাবা চোখ বড় করে ধরে পড়ল। চিঠি আবিরে লেখা, আবেগপূর্ণ কথা। আমি আর এখানে থাকতে পারবো না। নিজের হবু স্ত্রীকে নিজের ভাইয়ের বউ রূপে দেখে লজ্জায় আমি মরে যাচ্ছি। আমার হৃদয় কষ্টে ভেঙে গেছে। আমি জানি এভাবে থাকা সম্ভব নয়। তোমরা সবাই দেখেছো আমি কতটা কষ্টে আছি। আমি চলে যাচ্ছি। কষ্ট পেলেও আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারবো না। সব তোর দোষ আরিয়ান। তুই যদি অহনাকে জোর করে বিয়ে না করতি, তাহলে আবির কখনো বাড়ি ছেড়ে যেত না। আরিয়ান হঠাৎ সব শব্দ শুনে ঘুম ভাঙা চোখে চমকে ওঠে। মায়ের কান্না শুনে সে নিচে নামে, চোখে অদ্ভুত উত্তেজনা, মনে এক অদ্ভুত দম বন্ধ করা প্রশ্ন। চিঠিটা পড়তে গিয়ে সে বুঝল কত গভীর কষ্ট পেয়েছে তার ভাই। ঘরে এখন সব চুপচাপ, মায়ের চোখে অঝরে জল, বাবা কেবল নিরুৎসাহ চোখে চিঠি ধরে দাঁড়িয়ে। আরিয়ান দাঁড়িয়ে আছে, ভিতরে অদ্ভুত উত্তেজনা আর দম বন্ধ করা ব্যথা নিয়ে। মা তুমি কান্না করো না, আমি ভাইকে ফিরিয়ে আনবো। মায়ের কণ্ঠ কেঁপে উঠল, চোখ থেকে অশ্রু থামছে না। সে এক ঝলসানো কণ্ঠে বলল, ও
ও আর আসবে না, তুই ওকে কষ্ট দিছিস, আর কি আশা করছিস আরিয়ান? আরিয়ান চোখে দৃঢ়তা নিয়ে মায়ের দিকে তাকালো, কণ্ঠে স্থিরতা, চোখে অদ্ভুত ধৈর্য। আমি কি করব মা? আমি অহনাকে না পেলে আমি মরে যেতাম। মায়ের চোখে আরো জল জমলো। সে বুঝতে পারছে ছেলে তার কাছে ভুল হলো, ভেতরে সত্যিকারের ভালোবাসা নিয়ে লড়ছে। আরিয়ান ধীরে ধীরে এক পা এগোলো, চোখে অদ্ভুত উত্তেজনা। নিচে ঘরে কান্না, চিৎকার আর ভারী নীরবতার পর আরিয়ান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তার চোখ লাল, মুখ শক্ত, বুকের ভেতরে জমে আছে অপরাধবোধ আর জেদ দুটোই একসাথে। রুমের দরজা খুলতেই অহনা তাকালো তার দিকে। তার চোখে প্রশ্ন, মুখে অস্বস্তি। কি হয়েছে? নিচে এত চিৎকার কেন? আরিয়ান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন কথাগুলো মুখে আনতে কষ্ট হচ্ছে। তারপর ধীরে ভারী কণ্ঠে বলল, ভাইয়া বাড়ি ছেড়ে চলে গেছে। অহনার মুখ সাদা হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার রাগ থেমে গেল, কিন্তু পরের মুহূর্তে চোখে আগুন জ্বলে উঠল। সব তোমার জন্য। তুমি সংসারটাকে ধ্বংস করে দিলে আরিয়ান। তার কণ্ঠ কেঁপে উঠল, কিন্তু রাগে শক্ত হয়ে আছে, চোখে জল টলমল করছে। তবু সে কান্না চেপে রেখেছে। একটা পরিবারের সুখ শান্তি সব শেষ করে দিলে তুমি নিজের জেদের জন্য। ভাইকে বাড়ি ছাড়া করলে। আরিয়ানের চোখ হঠাৎ লাল হয়ে উঠল। সে কয়েক পা এগিয়ে এলো, গলায় জমে থাকা রাগ আর কষ্ট একসাথে বেরিয়ে এলো। আমি কি করব বলুন? আমি আপনাকে ছাড়া থাকতে পারছিলাম না। তার গলায় অসহায়তা, একজন প্রেমিকের মরিয়া স্বীকারোক্তি, একজন ভাইয়ের অপরাধবোধ দুটোই মিশে গেছে। আপনাকে অন্য কারোর সাথে, এমনকি নিজের ভাইয়ের সাথেও আমি কল্পনাও করতে পারিনি। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। অহনার বুক কেঁপে উঠল। কথাগুলো শুনে তার রাগ কমলো না, কিন্তু ভেতরে কোথাও একটা দোলা লাগলো। তাই বলে এমন করবে? জোর করে বিয়ে করবে? এভাবে একটা সম্পর্ক ভেঙে দিবে? রুমের ভেতরে আবার ভারী নীরবতা নেমে এলো। দুজন দাঁড়িয়ে আছে মুখোমুখি। একজন ভালোবাসার নামে জেদে অন্ধ, আরেকজন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আহত মেয়ে। রুমের ভেতর উত্তপ্ত বাতাস। আরিয়ান হঠাৎ দুপা এগিয়ে এলো, তার কণ্ঠ ভারী কিন্তু দৃঢ়। আপনার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি আমি অহনা। অহনার চোখ মুহূর্তে আগুনের মতো জ্বলে উঠল। সে ঠোঁট কামড়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুমি স্বার্থপর আরিয়ান। নিজের ভালোবাসা ছাড়া কিছুই দেখতে পাও না তুমি। কথাগুলো যেন সরাসরি গিয়ে আঘাত করলো আরিয়ানের বুকে। তবুও সে থামল না, চোখে একই জেদ, একই আকাঙ্ক্ষা। যা খুশি বলুন, স্বার্থপর, পাগল, নিষ্ঠুর সব মানছি, তবুও আপনাকেই চাই আমার। অহনার বুক কেঁপে উঠল। রাগে, লজ্জায় নাকি অদ্ভুত এক অজানা টানে সে নিজেও বুঝতে পারল না। হঠাৎ আরিয়ান তার মুখ দুহাতে ধরে ফেলল। কোনো অনুমতি নয়, কোনো দ্বিধা নয়। সে নিজের অস্থিরতা থামাতে অহনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অহনা প্রথমে ধাক্কা দিল, হাত দিয়ে সরাতে চেষ্টা করলো। তার শরীর শক্ত হয়ে আছে, রাগে জমে গেছে। ছাড়ো আরিয়ান। কিন্তু আরিয়ান যেন নিজের ভেতরের ঝড় সামলাতে চাইছে। সে কিস করতে থাকলো, একটা মরিয়া চেষ্টার মতো, নিজেকে শান্ত করার এক ব্যর্থ চেষ্টা। অহনার হাত ধীরে ধীরে থেমে গেল। সে আর ধাক্কা দিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখ খোলা, কিন্তু ভেতরে অদ্ভুত শূন্যতা। এই মানুষটা তাকে ভালোবাসে নাকি শুধু নিজের মতো করে পেতে চায়, সে বুঝতে পারছে না। আরিয়ান ধীরে ধীরে ঠোঁট সরালো। দুজনের নিঃশ্বাস ভারী। রুমের ভেতর শুধু বুক ধরফর করার শব্দ। একজন জেদে অন্ধ, অন্যজন আঘাতে নিঃশব্দ। রুমের ভেতর হঠাৎ যেন সব শব্দ থেমে গেল। অহনা এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়েছিল, রাগে, অপমানে, প্রতিরোধে, কিন্তু হঠাৎ করেই তার চোখ ঝাপসা হয়ে গেল। এক ফোঁটা, দু ফোঁটা, তারপর আচমকা সেই কেঁদে উঠল। এটা সেই রাগের কান্না না, এটা জমে থাকা বছরের কষ্টের কান্না। আরিয়ান থমকে গেল, তার চোখে বিস্ময়, মুখে অস্থিরতা। কি হয়েছে সোনা? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। আমি সরি। অহনা কাঁদতে থাকলো, তার বুক কাঁপছে, চোখ থেকে অঝরে পানি ঝরছে। তুমি তো আমাকে কষ্ট দিতেই বেশি পছন্দ করো আরিয়ান। এতগুলো বছর তো তাই করে এসেছো। তার কণ্ঠ ভাঙা, প্রতিটা শব্দ যেন বুক চিরে বের হচ্ছে। অহনা আবার কান্না করে বলতে শুরু করলো, কেন করলে আমার সাথে এমন? কি ক্ষতি করেছি আমি তোমার? কেন সবসময় আমাকেই কাঁদাও? আরিয়ান আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে দ্রুত এগিয়ে এসে অহনাকে শক্ত করে জড়িয়ে ধরল। তুমি কিছু করনি, সব দোষ আমার। সেদিনও তুমি দোষী ছিলে না, আজও না। সব দোষ আমার। আমি তোমার ভালোবাসাকে আঘাত করে ভুল করেছি, ভীষণ ভুল করেছি। অহনা তার বুকে মুখ লুকিয়ে কাঁদছে।
রাগ, অভিমান, অপমান সব মিলিয়ে ভেঙে পড়েছে সে। আরিয়ান ধীরে ধীরে তার মুখ দুহাতে তুলে নিল, তার চোখে পানি আঙ্গুল দিয়ে মুছে দিল। তারপর অহনার কপালে, গালে, চোখের কোণে একটার পর একটা চুমু এঁকে দিল। এগুলো তার জেদের চুমু না, এগুলো অনুশোচনার, ক্ষমা চাওয়ার। আরিয়ান ফিসফিস করে বলল, আর কাঁদো না প্লিজ, আমি ঠিক করে দেব সব। আমি তোমাকে আর কাঁদাতে চাই না। অহনার কান্না ধীরে ধীরে কমে এলো, কিন্তু তার চোখের গভীরে এখনো জমে আছে প্রশ্ন। এটা ভালোবাসা কি? সে বিশ্বাস করবে, নাকি আগেরবারের মতো ছেড়ে চলে যাবে? রাত গভীর, ঘরের আলো নিভে গেছে, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়ছে। অহনা চুপচাপ শুয়ে আছে আবির পাশে ঘুমিয়ে, কিন্তু তার চোখে ঘুম নেই। আজকের সব ঘটনা, আবিরের চলে যাওয়া, আরিয়ানের কথা, সব মিলিয়ে তার মন অস্থির। হঠাৎ করে মনে পড়ে গেল 3 বছর আগের একটা দিন। সেদিন তাদের ভার্সিটিতে বসন্ত উৎসব, চারদিকে হলুদ লাল রঙের সাজসজ্জা, কাগজে ফুল, গানের সুর আর হাসির শব্দ। অহনা সেদিন শাড়ি পরে এসেছিল, হালকা হলুদ শাড়ি, লাল পাড়, চুল খোলা, কপালে ছোট্ট টিপ। ক্যাম্পাসের সামনে বড় মঞ্চে কনসার্ট হচ্ছে, গিটার, ঢোল আর ভিড়ের চিৎকারে পুরো জায়গাটা মুখর। অহনা তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে গান দেখছিল, হাসছিল, তালি দিচ্ছিল। হঠাৎ হঠাৎ করে সে টের পেল তার কোমরে কেউ চাপ দিল। একটা অচেনা স্পর্শ। মুহূর্তের মধ্যে তার মুখের হাসি মিলিয়ে গেল। রাগে চোখ লাল হয়ে উঠল। সে পিছন ফিরে তাকিয়ে সরাসরি হাত তুলে একটা থাপ্পড় কষিয়ে দিল। চরের শব্দটা আশেপাশের শব্দের মাঝেও পরিষ্কার শোনা গেল। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা হতভম্ব হয়ে গেল। সে আর কেউ না, আরিয়ান। সে মাত্রই এখানে এসে দাঁড়িয়েছে। কি হয়েছে কিছু বুঝে উঠতে পারছে না। আরিয়ান বিস্মিত চোখে তাকিয়ে বলল, এই আপনি আমাকে মারলেন কেন? বেয়াদব ছেলে, লজ্জা করে না মেয়েদের কোমরে টাচ করতে? আপু আপনি ভুল বলছেন, আমি কিছুই করি নাই। আমি তো এখনই এখানে এসে দাঁড়ালাম। চুপ, সবাই এমনই বলে। অহনা কিছু শুনতে চাইল না। রাগে তার বুক ওঠানামা করছে। কনসার্টের শব্দ, চারপাশে ভিড় আর এই অপ্রত্যাশিত ঘটনা, সব মিলিয়ে মুহূর্তটা থমকে গেল। আরিয়ান দাঁড়িয়ে রইল, গালে হাত দিয়ে, চোখে বিস্ময়, অপমান আর অদ্ভুত এক কৌতূহল। বসন্ত উৎসবে ভিড় তখনও গমগম করছে, গানের তালে তালে সবাই মেতে আছে, কিন্তু এই এক কোণায় যেন অন্য এক ঝড় বয়ে যাচ্ছে। অহনার চোখ লাল হয়ে আছে রাগে, গালে আগুন, মুখ ধরফর করছে। সে তীক্ষ্ণ চোখে ছেলেটার দিকে তাকিয়ে বলল, দেখে তো জুনিয়র মনে হয়, তাহলে সিনিয়রদের সাথে বাজে টাচ করার সাহস কিভাবে পাও? চারপাশে শুধু দু একজন তাকাতে শুরু করেছে, কেউ ফিসফিস করছে। আরিয়ান গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে অপমানের আগুন জ্বলছে। আপনি যা তা বলে যাচ্ছেন, আমি জানি না কি হয়েছে, আমি কিছু করি নাই। তার কণ্ঠে স্পষ্ট রাগ। সে হয়তো প্রথমবার কোনো মেয়ের কাছ থেকে এমন অপমান পেল। বেয়াদবি করে আবার তর্ক করছো? চর কম হয়েছে নাকি? অহনার কণ্ঠে অহংকার। সে সিনিয়র, তার মধ্যে এক ধরনের কৃতিত্ব আছে। আরিয়ান এবার সত্যি রেগে গেল, চোখ কড়া হয়ে উঠল। আপনি সিনিয়র বলে যা খুশি বলবেন, আমি বলছি আমি কিছু করি নাই। মিথ্যা দোষ চাপাবেন না আমার উপর। মিথ্যা বলছো? এত ভিড়ের মাঝে কে করবে তাহলে ভূত? আমি জানি না কে করেছে, কিন্তু আমি না। কথা থেকে কথা বাড়ছে, রাগ থেকে রাগ। চারপাশে কয়েকজন এসে বলল, আচ্ছা আচ্ছা থামেন তো, উৎসবের দিন ঝামেলা করবেন না। সামনে আর কখনো যেন তোমাকে না দেখি। সে ঘুরে চলে গেল। শাড়ির আঁচল বাতাসে উঠছে, রাগে তার পা শক্ত। আরিয়ান দাঁড়িয়ে রইল, গালে এখনো জ্বরের জ্বালা, কিন্তু তার চোখে শুধু রাগ না, এক অদ্ভুত চ্যালেঞ্জ। সে মনে মনে বলল, আপনি ভুল করছেন আপু, একদিন প্রমাণ করব। সেদিনে সেই ঝগড়ায় ধীরে ধীরে বদলে দিয়েছিল তাদের দুজনের জীবন। পরের দিন ভার্সিটির সকালটা অন্যরকম। গতকালের উৎসবের রং যেন এখনো দেওয়ালে লেগে আছে, মাঠে ছড়িয়ে আছে কাগজের ফুল, বাতাসে এখনো ভাসছে গানের রেশ। অহনা ক্লাসে ঢোকার আগে করিডোরে দাঁড়িয়ে বান্ধবীদের সাথে গল্প করছিল। তার মুখে কেমন এক কঠিন ভাব, মনে হয় এখনো গতকালের রাগটা পুরোপুরি যায়নি। হঠাৎ তার বান্ধবী কনুই দিয়ে তাকে ধাক্কা দিয়ে বলল, দেখ তো না, ওই ছেলেটা না কাল তোকে বাজে টাচ করলো। অহনার ভুরু কুচকে গেল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। কিছুটা দূরে সিঁড়ির পাশে দাঁড়িয়ে কয়েকজন ছেলের সাথে হেসে হেসে গল্প করছে আরিয়ান। মনে হচ্ছে যেন তার জীবনে কোনো ঝড়ই আসেনি। ওইটাই একদম বেয়াদব ছেলেটা, বেয়াদবি করে আবার সরি বলে না। কাল তো তোকে মারতেই দেখলাম, সে কি কিছু বলছিল? কি বলবে, উল্টো তর্ক করছিল।
বলছিল নাকি সে কিছুই করে নাই? অহনার গলায় ক্ষোভ। তার মনে হচ্ছে ছেলেটা ইচ্ছে করেই এমন করছে। ওদিকে আরিয়ান হঠাৎ যেন টের পেল কেউ তাকে দেখছে। সে তাকিয়ে দেখলো অহনা দাঁড়িয়ে আছে। দুজনের চোখ আবার এক হলো। এক মুহূর্তের জন্য চারপাশের শব্দ যেন থেমে গেল। অহনা মুখ ঘুরিয়ে নিল। তার ঠোঁট শক্ত হয়ে আছে, চল ক্লাসে যাই। ওর মুখ দেখলে মেজাজটাই খারাপ হয়ে যায়। কিন্তু তার ভেতরে কোথাও যেন একটা প্রশ্ন করে করে খাচ্ছে। যদি সত্যি সে কিছু না করে থাকে। অন্যদিকে আরিয়ান বন্ধুর দিকে তাকিয়ে ধীরে বলল, দেখলি কাল যাকে নিয়ে ঝামেলা হলো সেই? তুই সত্যিই কিছু করেছিস? পাগল নাকি আমি করব এসব? তার গলায় এখনো অপমানের তীব্রতা, কিন্তু চোখের কোণে অদ্ভুত এক জেদ। এই মেয়েটা তাকে ভুল বুঝেছে এবং এই ভুল বোঝাবুঝি শেষ সে করবেই। করিডোরে ভিড় একটু কমে এসেছে। ক্লাস শুরু হতে আর কিছুক্ষণ বাকি। আরিয়ান এখনো সিঁড়ির পাশে দাঁড়িয়ে। বন্ধুরা তাকে ঘিরে আছে, কিন্তু তার মুখে আর আগের হাসিটা নেই। তার চোখে এখন রাগ আর অপমানের দাগ। সে হঠাৎ দাঁতে দাঁত চেপে বলল, কেউ কখনো আমার চরিত্র নিয়ে কথা বলে নাই, উনি প্রথম বলল। তার কণ্ঠে কষ্ট স্পষ্ট, যেন ভিড়ের ভিতরে আঘাত লেগেছে। বন্ধু অবাক হয়ে তাকালো। তুই এত সিরিয়াস হয়ে গেলি কেন? একটা থাপ্পড়, একটু ঝগড়া, ছাড় না। না, এইটা শুধু থাপ্পড় না, উনি আমাকে বাজে ছেলে বানিয়ে দিলেন সবার সামনে। আমি নাকি মেয়েদের গায়ে হাত দেই। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। কিভাবে ওনার কাছে গিয়ে আবার তর্ক করবি? না, প্রমাণ দিয়ে। মানে? সিসি ক্যামেরার ফুটেজ জোগাড় করব। উৎসবের দিনে পুরো ক্যাম্পাসে ক্যামেরা ছিল, যে করেছে ধরা পড়বেই। তার চোখে এখন আগুনের সাথে একরাশ আত্মবিশ্বাস। বন্ধু একটু চিন্তিত গলায় বলল, কিন্তু ফুটেজ দিবে কেন? এটা তো সহজ না। সহজ না মানেই অসম্ভব না। আমি দেখে ছাড়বো কে ছিল, আর ওনাকে দেখাবো আমি বেয়াদব না। তার কণ্ঠে অদ্ভুত এক জেদ। মনে হচ্ছে এই অপমান সে কোনোভাবেই ভুলবে না। সে দূরে তাকালো, যেদিকে একটু আগে অহনা দাঁড়িয়েছিল। আপনি ভুল করেছেন, আর আমি সেটা প্রমাণ করব। অপমানের আগুন মানুষকে বদলে দেয়। আরিয়ানের ক্ষেত্রেও তাই হলো। সেদিন ক্লাসে তার মন বসলো না। বই খোলা, কিন্তু চোখ অন্য কোথাও। মনে শুধু একটাই কথা, সে নির্দোষ, আর সেটা প্রমাণ করতে হবে। ক্লাস শেষ হতেই সে বন্ধুদের নিয়ে মাঠের এক কোণে দাঁড়ালো। আরিয়ান দৃঢ় গলায় বলল, চল, বসে থাকলে হবে না, আজই কিছু একটা করতে হবে। ঠিক আছে, কিন্তু কার কাছে গেলে ফুটেজ পাবো? সরাসরি তো দিবে না। উৎসবের আয়োজন করেছিল স্টুডেন্ট কমিটি, ওদের কাছে হয়তো কন্ট্রোল রুমের খবর আছে। চল আগে কমিটির ভাইদের সাথে কথা বলি। তারা তিনজন প্রায় দৌড়ে গেল প্রশাসনিক ভবনের দিকে। করিডোর পেরিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠল। একজন সিনিয়রকে পেয়ে আরিয়ান থামালো। ভাইয়া, একটু কথা ছিল। কি ব্যাপার? কালকের বসন্ত উৎসবের সিসি ক্যামেরার ফুটেজ দরকার ছিল। একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি প্রমাণ করতে চাই আমি দোষী না। এটা তো সহজে দেয়া যায় না, এটার জন্য প্রশাসনের অনুমতি লাগে। দেখছিস, বলছিলাম না সহজ না। তাহলে কার কাছে গেলে হবে ভাইয়া? আইটির রুমে কথা বলো, ওরা ফুটেজ হ্যান্ডেল করে। তবে কারণ জোরালো হতে হবে। কারণ আছে, আমার সম্মানের প্রশ্ন। তারা আবার ছুটল আইটি রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা নক করতে ভেতর থেকে একজন স্টাফ বের হলো। কি চাই? স্যার, একটু সাহায্য দরকার। কালকের উৎসবের ফুটেজটা দেখতে চাই। ফুটেজ কি সিনেমা নাকি, চার তারে দেখানো যাবে? বন্ধুরা একটু অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু আরিয়ান পিছিয়ে গেল না। সে আবার বলল, স্যার, আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আমি প্রমাণ করতে চাই আমি নির্দোষ। প্লিজ একটা সুযোগ দেন। তার গলায় অনুরোধ, কিন্তু চোখে অটল দৃঢ়তা। বন্ধুরা চুপচাপ তাকিয়ে আছে। আজ যেন তারা প্রথমবার বুঝলো এই বিষয়টা আরিয়ানের জন্য শুধু ঝগড়া না, এটা তার আত্মসম্মানের লড়াই। আইডি রুমের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান আর তার বন্ধুরা। রুমের ভেতর কম্পিউটার, মৃদু শব্দ, মনিটরের আলো। স্টাফ ভুরুকুচকে তাকিয়ে আছে, তার চোখে অনিচ্ছা স্পষ্ট। বললাম তো, ফুটেজ এভাবে দেওয়া যায় না, প্রশাসনের অনুমতি লাগে। বন্ধুরা হতাশ হয়ে একে অপরের দিকে তাকালো, কিন্তু আরিয়ান পিছিয়ে গেল না। সে একবার এগিয়ে এসে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, স্যার, আমি কোনো মজা করার জন্য আসিনি। আমার বিরুদ্ধে একটা বাজে অভিযোগ উঠেছে। একজন মেয়ের সামনে আমাকে অপমান করা হয়েছে। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। স্যার, আমি জানি আমি কিছু করি নাই। আপনি যদি ফুটেজটা একবার দেখতে দেন প্রমাণ হয়ে যাবে। আমি শুধু আমার সম্মানটা ফেরত চাই। ঘরে কিছুক্ষণ নীরবতা। স্টাফের মুখের কঠোরতা একটু নরম হলো। স্টাফ দীর্ঘশ্বাস ফেলে পড়ল, ঠিক আছে, শুধু একবার দেখাবো, কিন্তু বাইরের কাউকে কিছু বলবা না। দেখছিস, তোর জেদ কাজ করলো।
আরিয়ান কিছু বলল না, তার চোখ এখন মনিটরের দিকে। স্টপ ফুটেজ চালু করলো। স্ক্রিনে ভিড়, রঙিন পোশাক, কনসার্টের মঞ্চ, ভিডিও এগোতে লাগলো। আরিয়ান আর তার বন্ধুরা মনোযোগ দিয়ে দেখছে। হঠাৎ স্ক্রিনে দেখা গেল অহনা তার বান্ধবী দাঁড়িয়ে আছে। তারপর ভিড়ের মধ্য থেকে এক লম্বা চওড়া কাঁধের গুন্ডা টাইপের ছেলে ধীরে ধীরে এগিয়ে এলো। তার চেহারায় অসভ্য হাসি, চোখে বেপরোয়া ভাব। সে ইচ্ছে করে ভিড়ের আড়ালে দাঁড়িয়ে অহনার কোমরে হাত দিল, তারপর দ্রুত সরে গেল। আর ঠিক সেই মুহূর্তে ফ্রেমে দেখা গেল আরিয়ান পাশ দিয়ে হেঁটে এসে দাঁড়িয়েছে। পরপরই অহনা ঘুরে চর মেরেছে, সব পরিষ্কার। দুই বন্ধু বিস্ময়ে বলল, দেখলি, তুই তো সত্যিই কিছু করিস নাই। ওই ছেলেটা তো একদম গুন্ডা টাইপ, চেহারাটাই সন্দেহজনক। আরিয়ান চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন ধীরে ধীরে সরে যাচ্ছে। আরিয়ান ধীরে বলল, আমি বলেছিলাম আমি কিছু করি নাই। এই ফুটেজের কপি কি পাওয়া যাবে স্যার? অফিসিয়ালি দেওয়া যাবে না, কিন্তু আমি ক্লিপটা তোমার ফোনে রেকর্ড করতে দিচ্ছি, এটুকুই পারি। ধন্যবাদ স্যার, আপনি আমার বড় উপকার করলেন। ফোনে ভিডিওটা রেকর্ড হয়ে গেল। এখন তার হাতে প্রমাণ। তার চোখে আপাশে জেদি আগুন, কিন্তু এবার সেটা অপমানে না, সত্য প্রমাণের। সে মনে মনে বলল, এবার দেখব আপনি কি বলেন আপু। বিকেলের দিকে ক্যাম্পাস একটু ফাঁকা। ক্লাস শেষ, কেউ লাইব্রেরিতে যাচ্ছে, কেউ ক্যান্টিনে বসেছে। অহনা করিডোরের পাশে দাঁড়িয়ে বান্ধবীর সাথে কথা বলছে, মুখে এখনো সেই কঠিন ভাব। মনে হয় সে এখনো ছেলেটাকে ভুলতে পারেনি। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো আরিয়ান। তার চোখে আজ অন্যরকম দৃঢ়তা, রাগ নেই, ভয় নেই, শুধু এক অদ্ভুত আত্মবিশ্বাস। আরিয়ান শান্ত গলায় বলল, আপনার সাথে একটু কথা ছিল। আমার সাথে কি কথা? আপনাকে কিছু দেখানোর আছে। কি দেখাবে? আর এখানে বলো। এখানে না, একটু আড়ালে চলুন। এ কথা শুনে অহনার চোখে আবার আগুন জ্বলে উঠল। সে রাগী কণ্ঠে বলল, তোমার মতো বেয়াদবের সাথে আমি আড়ালে যাব? সাহস তো কম না তোমার। চারপাশে দু একজন তাকাতে শুরু করেছে। আরিয়ান গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি বেয়াদব না, আর সেই প্রমাণটাই দেখাতে চাই। আমি কিছু করি নাই। অহনা একটু থমকালো, কিন্তু মুখে এখনো কঠোরতা। সে কঠিন গলায় বলে উঠল, প্রমাণ? কি প্রমাণ? সেদিনের সিসি ক্যামেরার ফুটেজ। আপনি ভুল করেছেন, আমি চাই আপনি নিজের চোখে দেখেন। সিসি ক্যামেরা? সত্যি? হ্যাঁ, আমি অনেক কষ্টে জোগাড় করেছি, শুধু এটা দেখানোর জন্য যে আমি দোষী না। অহনা কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখে একটু দ্বিধা। বান্ধবী ধীরে বলল, জানো না, দেখ তো কি দেখায়, যদি সত্যি কিছু না করে থাকে। অহনার বুকের ভিতর অদ্ভুত একটা ধাক্কা লাগলো। যদি সত্যি সে ভুল করে থাকে। সে গম্ভীর মুখে বলল, ঠিক আছে, কিন্তু এখানেই দাঁড়িয়ে দেখাবা। এক পা এদিক ওদিক করলে ভালো হবে না। আরিয়ান হালকা মাথা নেড়ে ফোনটা অন করলো। স্ক্রিনে ভিডিও চালু হলো। কয়েক সেকেন্ডের মধ্যে সত্য সামনে আসতে শুরু করলো। ফুটেজ চলতে থাকলো। স্ক্রিনে ধীরে ধীরে সব ঘটনা পরিষ্কার হয়ে আসলো। অহনার চোখ বড় হয়ে গেল, মাথায় হাত। মনে হলো কতটা ভুল বোঝা হয়েছিল। সে নিজেই ভুলে চোখ কষে ফেললো। ফিরে তাকালো আরিয়ানের দিকে, চোখে অজানা অনুতপ্ত ভাব। সরি আমি। কথা শেষ হবার আগেই আরিয়ান ধীরে এগিয়ে এসে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অহনা চুপচাপ। হঠাৎ সে অনুভব করলো পুরো ভার্সিটি যেন থেমে গেছে। তার চোখ যেন শুধুই তাদের দিকে। তার বান্ধবী চমকে তাকালো, চোখে যেন রসগোল্লা। অহনা লজ্জার হতবাক অবস্থা একসাথে। আরিয়ান ঠোঁট ছাড়তেই বলল, দেখলেন তো, আমি অন্যায় না করে দোষী হতে ভালো লাগছিল না। এবার অন্যায় করেছি, যা খুশি বলুন। অহনা রেগে লাল হয়ে গেছে, মুখে লজ্জার আগুন, কিন্তু কিছু বলতে পারছে না। আরিয়ান এক পা পিছনে হেঁটে দাঁড়ালো, চোখে মৃদু হাসি, কিন্তু মুখে কঠিন দৃঢ়তা। এবার বুঝলেন তো আমি কি ধরনের ছেলে, যে ভুল বোঝা মেনে নেবে না, যে সত্য প্রমাণ করার জন্য সব করতে পারে। অহনা শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল, মাথা নিচু, হাত সামনে। রাগ আর লজ্জা একসাথে। ভিডিও শেষ হয়ে গেল। আরিয়ান ফোনটা বন্ধ করে হাতে রেখে বলল, ঠিক আছে, এবার আমি চলে যাই। অহনার চোখে অদ্ভুত লজ্জা আর রাগ। মাথা হেলানো, চোখে কিছু দেখতে চায় না, কিন্তু বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল। আরিয়ান ধীরে ধীরে পেছনে হেঁটে চলে গেল। তার বান্ধবী চোখ বড় করে তাকিয়ে বলল, অহনা, ছেলেটা তো পুরাই আগুন, পুরো ভার্সিটির সামনে তোকে কিস করলো। ভাবা যায়? তুমি তো। অহনা কাঁপছে, মুখে কিছু বলছে না, হৃদয় অচল। আরিয়ান চলে গেল, তার প্রভাব রয়ে গেছে। বন্ধু আরিয়ানের পাশে দাঁড়িয়ে হেসে বলল, ভাই, এটা কি করলি? সামান্য কোমরে হাত দেওয়ার জন্য রেগে আগুন হলি, আর এখন সরাসরি ঠোঁটে কিসও করলি? কাজ না করে গালি
মনতে ভালো লাগে না, তাই গালি দেওয়ার কারণ দিলাম। বন্ধুরা চুপচাপ। অহনা দূরে দাঁড়িয়ে লজ্জার রাগের মধ্যে সব হজম করছে। তার মনে মনে কেঁপে ওঠা লজ্জার অজানা আকর্ষণ। সন্ধ্যা নেমে এসেছে। অহনা নিজের ঘরে একা বসে আছে। ঘরটা নিঃশব্দ। দেওয়ালে ঘড়ির টিকটিক শব্দটা পর্যন্ত আজ কেমন অস্বস্তিকর লাগছে। যেন আয়নার সামনে দাঁড়ালে ধীরে ধীরে নিজের ঠোঁটে হাত রাখলো। মনে পড়তে শরীর কেঁপে উঠল। সেই মুহূর্তে পুরো ভার্সিটির সামনে হঠাৎ করে আরিয়ানের ঠোঁট তার ঠোঁটে। মনে মনে অহনা বলল, এমন অনুভূতি হচ্ছে কেন? তার বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে লাগলো। গাল গরম হয়ে উঠল। সে আবার ঠোঁটে হাত দিল, যেন এখনো সেই স্পর্শ লেগে আছে। আমি তোকে ঘৃণা করি, তাহলে এই কাঁপুনি কেন? বিছানায় বসে পড়ল অহনা। চোখ খুলে দিল, মাথা নিচু করে বসে রইল। আজকের ঘটনা তার মাথা থেকে সরছে না। আরিয়ান যখন বলল, আমি অন্যায় না করে দোষী হতে ভালো লাগছিল না, এবার অন্যায় করেছি, যা খুশি বলুন। কথাগুলো বারবার কানে বাজছে। অহনার মনে অদ্ভুত কাঁপন ধরে। অহনা মনে মনে বলল, ও এতটা জেদি কেন? আর আমি কেন কিছু বলতে পারলাম না? তার হাত আবার ঠোঁটে গিয়ে থামলো। হালকা শিহরণ বয়ে গেল শরীর জুড়ে। আমি কি ভাবছি এসব? সে উঠে জানালার পাশে দাঁড়ালো। বাইরে হালকা বাতাস বইছে, কিন্তু তার ভেতরে ঝড় রাগ আছে, লজ্জা আছে, কিন্তু সেই সাথে অজানা এক অনুভূতি, যেটা সে আগে কখনো অনুভব করেনি। এটা কি শুধু রাগ নাকি অন্য কিছু? পরের দিন ক্যাম্পাসের স্বাভাবিক ব্যস্ততা। কেউ ক্লাসে দৌড়াচ্ছে, কেউ ক্যান্টিনে আড্ডা দিচ্ছে, কেউ আবার গাছতলায় বসে গল্প করছে। অহনা ধীরে ধীরে করিডর দিয়ে হাঁটছে, মুখে স্বাভাবিক ভাব আনার চেষ্টা করছে, কিন্তু তার চোখ যেন নিজের কথা শুনছে না। হঠাৎ তার চোখ আড়াল ভেঙে একপাশে চলে গেল। সামনে একটু দূরে দাঁড়িয়ে আছে আরিয়ান। বন্ধুদের সাথে কথা বলছে, মাঝে মাঝে হাসছে। অহনা দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু কিছুক্ষণ পর আবার তাকালো। বান্ধবী বিষয়টা ধরে ফেলল। বান্ধবী মুচকি হেসে বলল, কি দেখিস রে, প্রেমে পড়লি নাকি? তেমন কিছু না, ওর সাহস দেখছি। সাহস তো কম না, পুরো ভার্সিটির সামনে কিস। খারাপ না কিন্তু, ভালোই তো, চালিয়ে যা। কি যাতা বলিস জুনিয়র ছেলে? আরে এসব এখন কে দেখে, মনটাই তো বড়। ভালো লাগলে জুনিয়র সিনিয়র কিচ্ছু যায় আসে নাকি? অহনা মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার ঠোঁটের কোণে অজান্তে হালকা হাসি ফুটে উঠল। চুপ কর তো, অন্য কেউ শুনলে কি ভাববে? ওদিকে আরিয়ানও চুপচাপ না। সে বন্ধুর সাথে কথা বলল, চোখ বারবার এদিকে চলে আসছে, আর চোখে সে লক্ষ্য করছে অহনা তাকাচ্ছে কিনা। বন্ধু হেসে বলল, কিরে আজ এত চুপচাপ কেন? কিছু না, কেউ একজন আজ খুব আর চোখে দেখছে। ও তাহলে আগুনে ঘি পড়েছে মনে হয়। দূর থেকে দুজোড়া চোখের অদৃশ্য খেলা। কেউ সরাসরি তাকাচ্ছে না, কিন্তু দুজনে জানে তারা একে অপরকে দেখছে। রাগের জায়গাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। ভুল বোঝাবুঝির দেওয়ালে ছোট্ট একটা ফাটল ধরেছে। ক্যাম্পাসের পেছনে গাছতলায় বসে আছে আরিয়ান আর তার বন্ধুরা। দুপুরে রোদ একটু নরম হয়ে এসেছে, চারপাশে হালকা বাতাস, কিন্তু তাদের আড্ডায় আজ অন্যরকম উত্তেজনা। এক বন্ধু হঠাৎ দুষ্টু হাসি দিয়ে বলল, তোকে একটা জিনিস দেখাই। কি? দেখ না আগে। সে ফোন বের করে একটা ভিডিও চালু করলো। আরিয়ান সামনে ঝুঁকে তাকালো। স্ক্রিনে যা ভেসে উঠল, তার চোখ এক মুহূর্তের জন্য বড় হয়ে গেল। ভিডিওটা ঠিক সেই মুহূর্তের, পুরো ভার্সিটির সামনে সে যখন অহনার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়েছিল। চারপাশে শোরগোল, অহনার হতবাক মুখ সব পরিষ্কার ধরা আছে। আরিয়ান তাড়াতাড়ি ফোনটা বন্ধ করে বলল, এসব কখন করলি? তখনই দেখলাম তুই ইতিহাস বানাচ্ছিস, ভাবলাম রেকর্ড না করলে পাপ হবে। পাগল নাকি, কেউ দেখে ফেললে? আরে ভাই, ভাইরাল করার জন্য না, মজা করে রাখছি। আরিয়ান একটু চুপ করে রইল, তারপর গম্ভীর গলায় বলল, আমার ফোনে পাঠিয়ে দে, তারপর ডিলিট করে দে তোরটা। তুই দিয়ে কি করবি? কাজে লাগবে হয়তো কোনোদিন। তাহলে প্ল্যান বড় কিছু? আরিয়ান আকাশের দিকে তাকালো, তার চোখে অদ্ভুত এক ঝিলিক। সে মনে মনে বলল, আপনি আমাকে ভুল বুঝেছিলেন, আজ বুঝতে শুরু করেছেন, আর একদিন আপনি নিজেই আমার পাশে দাঁড়াবেন। গাছের পাতার ফাঁক দিয়ে রোদ পড়ে তার মুখে। দিন যায় একটা, দুইটা, তিনটা, কিন্তু সময়ের সাথে সাথে বদলে যেতে থাকে কারোর মন। ক্যাম্পাসের একই করিডরে, একই সিঁড়ি, একই গাছতলা, সবকিছু আগের মতোই আছে, শুধু বদলে গেছে অহনার ভেতরের অনুভূতি। এখন সে ক্লাসে ঢোকার আগে অজান্তে চারপাশে তাকায়, কেউ একজন আছে কিনা দেখার জন্য। যেদিন আরিয়ানের চোখে পড়ে দিনটা, কেমন যেন ভালো লাগে, আর যেদিন দেখা হয় না, মনে হয় কিছু একটা নেই, কিছু একটা অসম্পূর্ণ। আমি কেন ওকে খুঁজি?
সে নিজেকেই প্রশ্ন করে কিন্তু উত্তরটা এড়িয়ে যায়। একদিন ক্যান্টিনে এসে বসে বান্ধবীর সাথে কথা বলছিল, হঠাৎ আরিয়ান পাশ দিয়ে হেঁটে গেল। অহনার বুক ধক করে উঠল, তার চোখ নিজে থেকে ওর দিকে চলে গেল। বান্ধবী মুচকি হেসে বলল, কি রে, এখনো সাহস দেখছিস নাকি অন্য কিছু? চুপ কর তো, সব সময় আজে বাজে কথা বলিস। কিন্তু তার ঠোঁটে কোণে যে লুকানো হাসি, সেটা বান্ধবীর চোখ এড়ে না। রাতে নিজের ঘরে একা বসে আছে অহনা, ঘরের আলো নেভানো, শুধু টেবিল ল্যাম্প জ্বলছে। সে বিছানায় শুয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। মনে পড়ছে আরিয়ানের জেদ, তার চোখে দৃঢ়তা, আর সেই দিনটার কথা। তাহলে কি আমি আরিয়ানকে ভালোবেসে ফেললাম? প্রশ্নটা তার বুকের ভেতর কাঁপন তোলে, লজ্জা লাগে, আবার অদ্ভুত এক আনন্দ হয়। উফ, আমি কি পাগল হয়ে যাচ্ছি? সে উঠে আয়নার সামনে দাঁড়ায়, নিজের চোখের দিকে তাকায়। সে চোখে আজ রাগ নেই, অভিমান নেই, শুধু মিষ্টি এক আলো। সত্যিই যদি ভালোবাসি তাহলে বলবো না কেন? হ্যাঁ, কালই বলবো, যা হবার হবে। সিদ্ধান্ত নেওয়ার পর তার মন হালকা হয়ে গেল। মনে হলো এতদিন যে কথা লুকিয়ে রেখেছিল সেটার বুকের ভেতর আটকে রাখা যাবে না। জানালার বাইরে চাঁদ উঠেছে, আর অহনার মনে নতুন এক ভালোবাসার শুরু। পরের দিন সকালটা অহনার জন্য অন্যরকম। আজ তার বুকের ভেতর অদ্ভুত এক ধুকপুকানি। ক্যাম্পাসে ঢুকে সে চারপাশে তাকালো, কেউ কোনো একজনকে খুঁজছে। দূরে গাছতলার পাশে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছে আরিয়ান, মুখে স্বাভাবিক হাসি, কিন্তু চোখে সেই চিরচেনা দৃঢ়তা। অহনার হাতের তালু ঘেমে উঠল। আজ তাকে বলতে হবে, আর লুকিয়ে রাখা যাবে না। সে ধীরে ধীরে এগিয়ে গেল। এই, একটু কথা বলার ছিল। আমার সাথে? একটু আড়ালে আসবে? বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল। আরিয়ান শান্ত ভঙ্গিতে বলল, চলুন। ক্যাম্পাসের পেছনে নিরিবিলি জায়গায় গিয়ে দাঁড়ালো দুজন। চারপাশে গাছ, হালকা বাতাস। অহনার বুকের ভেতর কাঁপন বাড়ছে। আরিয়ান মৃদু কণ্ঠে বলল, কি কথা? সেদিন তুমি যেদিন প্রমাণ দেখালে, আর আমি অনেক ভেবেছি। তোমাকে যতদিন দেখছি ততদিন বুঝছি তুমি খারাপ না। আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। কথাগুলো বলে সে চোখ বন্ধ করে ফেল। মনে হলো বুকের ভেতর জমে থাকা পাহাড়টা নেমে গেছে। কিছুক্ষণ নীরবতা, তারপর আরিয়ান হালকা হেসে বলল, মনে হয়? হ্যাঁ, মানে ভালোবাসি। আমি তো সেই দিন থেকে অপেক্ষা করছিলাম কবে আপনি এটা বলবেন। মানে? আমি রাজি, অনেক আগেই রাজি ছিলাম। অহনার মুখে অদ্ভুত আলো ফুটে উঠল, লজ্জার আনন্দ একসাথে মিশে গেছে। হালকা বাতাসে গাছে পাতা দুলছে। ভুল বোঝাবুঝি দিয়ে শুরু হওয়ার সম্পর্কটা আজ ভালোবাসার স্বীকারোক্তিতে পৌঁছে গেল। দুজনের চোখে চোখ, নীরবতা মিশে আছে অগণিত কথা। একটা নতুন গল্পের শুরু হলো আজ। ভুল বোঝাবুঝি থেকে শুরু হওয়া সম্পর্কটা এখন একদম অন্যরকম রং নিয়েছে। ক্যাম্পাসে এখন আর তাদের নিয়ে ফিসফাস হয় না। সবাই জানে অহনা আর আরিয়ান এখন একসাথে। করিডোর দিয়ে হাঁটলে দুজন পাশাপাশি হাঁটে, কখনো অহনা একটু সামনে, কখনো আরিয়ান তার ব্যাগটা হাতে নিয়ে পাশে পাশে। বন্ধুরা দেখলে হাসে, শিক্ষকরাও হয়তো বোঝেন এটা সেই বয়স যেখানে চোখের ভাষা সব বলে দেয়। রাত হলে শুরু হয় তাদের কথা, মোবাইলের স্ক্রিনে জ্বলে ওঠা আলো। ঘুমাওনি এখনো? তুমি না বললে ঘুম আসে? ঘন্টার পর ঘন্টা কথা, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন, ছোট ছোট ঝগড়া, আবার মিটমাট। কখনো অহনা রাগ করে কল কেটে দেয়, আরিয়ান 5 মিনিট পরেই মেসেজ দেয়, এই যে ম্যাডাম, রাগ শেষ নাকি বাসায় এসে মানাতে হবে? চুপ থাকো, সব সময় মজা পাও। শুক্রবার বিকেলে তারা বের হয়, ক্যাম্পাসের বাইরে ছোট ফুচকার দোকানে দাঁড়ায়। আরিয়ান বলে, ঝাল বেশি দিও ভাই, ও ঝাল খেতে পারে না। আমি পারি, তুমি দেখো না। ফুচকার পানি খেয়ে অহনার চোখে পানি চলে আসে। আরিয়ান হেসে বলে, এই তো বলেছিলাম। তারপর দুজনে একসাথে হেসে ওঠে। কখনো লেকে বসে থাকে, কখনো আইসক্রিম হাতে নিয়ে হাঁটে, কখনো শুধু চুপচাপ বসে থাকে, কিন্তু সেই নীরবতাও ভালোবাসায় ভরসা থাকে। পুরো ভার্সিটি তখন তাদের ভালোবাসার সাক্ষী। যে সম্পর্ক শুরু হয়েছিল এক চর্তেই, সে সম্পর্ক এখন হাসি, খুনসুটি আর যত্নে ভরা। এভাবে কেটে গেল 6 মাস। 6 মাসের অগণিত স্মৃতি, 6 মাস এর অভিমান আর মিলন, 6 মাসের গভীর হয়ে ওঠা ভালোবাসা। অহনা মাঝে মাঝে ভাবে, সেদিন যদি ভুল না করতাম তাহলে কি আজ এত সুন্দর কিছু পেতাম? 6 মাসের ভালোবাসা, 6 মাসের হাসি, স্বপ্ন, প্রতিশ্রুতি, কিন্তু শখের দিনগুলো কখন যে হঠাৎ বদলে যায় কেউ আগে থেকে বুঝতে পারে না। সেদিন বিকেলটা অদ্ভুত নীরব ছিল। ক্যাম্পাসের পেছনে সেই পুরনো জায়গাটা যেখানে তারা প্রথম মনে কথা বলেছিল। অহনা আগে সে দাঁড়িয়েছিল, মুখে হাসি, ভাবছিল আজ হয়তো কোথাও ঘুরতে যাবে। আরিয়ান ধীরে ধীরে এসে দাঁড়ালো সামনে। আজ তার মুখে কোনো হাসি নেই, চোখে চেনা কঠোরতা। কি হয়েছে, এত চুপচাপ কেন?
আমি আপনার সাথে সম্পর্ক রাখতে পারবো না। কি মজা করো না। মজা না, সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি না। কি বলছো এসব? 6 মাস ধরে যে সম্পর্ক আমাদের, আজ যে কথা বলছো? রাগ থেকে কথা বলেছি এতদিন, একটা জেদ ছিল, এখন মনে হচ্ছে এসব ঠিক হচ্ছে না। আজ থেকে? তাহলে এতদিন যা ছিল সব মিথ্যে? সরি। সব কিছু সরি দিয়ে হয়? মানুষের অনুভূতি কি খেলনা? কিছু করার নাই, আমি ভালোবাসি না আপনাকে। অহনার চোখ ভরে উঠল পানিতে। সে কাঁদলো না, সে স্বাভাবিকভাবে বলতে লাগলো। তাহলে তোমার চোখ কি মিথ্যা বলে আরিয়ান? যখন তুমি আমার দিকে তাকাও সেখানে কি কিছুই ছিল না? নাটক করলে চোখও মিথ্যা বলে। এই কথাটা ছুরির মতো বিঁধল অহনার বুকে। আজ প্রথমবার বুঝলো ভালোবাসা ভাঙার শব্দটা কতটা নিঃশব্দ হতে পারে। ঠিক আছে, একদিন তুমি বুঝবে আমি কি ছিলাম, সেদিন আমাকে আর পাবে না। তার কণ্ঠ কাঁপছিল কিন্তু আত্মসম্মান অটুট। সে ধীরে ধীরে পেছন ঘুরে হাঁটতে লাগলো। চোখের জল গড়িয়ে পড়ল গালে। পেছনে দাঁড়িয়ে রইল আরিয়ান, চোখে অদ্ভুত এক ঝড়। কিন্তু সে ডাকলো না। শেষ হয়ে গেল তাদের অতীত। একটা ভুল বোঝাবুঝি দিয়ে শুরু হলো গল্প, শেষ হলো ভাঙ্গা হৃদয়ে নীরবতায়। অতীত শেষ। রাত গভীর, ঘর অন্ধকার। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো। বিছানার এক কোণে পড়ে আছে অহনা, শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। অতীতে সেই দিনটা আবার ফিরে আসছে মনে। আরিয়ানের ঠান্ডা কণ্ঠ। আমি ভালোবাসি না আপনাকে। হঠাৎ তার বুক ভেঙে কান্না বেরিয়ে এলো, চাপা কান্না, দম বন্ধ হয়ে আসা কান্না। তার কাঁধ কেঁপে উঠছে, চোখে জল বালিশ ভিজিয়ে দিচ্ছে। পাশে ঘুমিয়ে থাকা আরিয়ানের ঘুম ভেঙে গেল। সে আধো অন্ধকারে উঠে বসলো। অহনা, কি হয়েছে? সে হাত বাড়িয়ে অহনাকে নিজের দিকে টেনে নিল, জড়িয়ে ধরল শক্ত করে। আরিয়ান উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে জান, কান্না করছো কেন? অহনা নিজেকে আটকাতে পারল না। সে আরিয়ানের বুকের উপর মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। কেন সেদিন আমাকে কষ্ট দিলে আরিয়ান? কি দোষ ছিল আমার? তার কণ্ঠ ভাঙা, প্রতিটা শব্দে জমে থাকা 3 বছরের ব্যথা। সে আবার কান্না করতে লাগলো। আমি তো তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, তুমি কেন বলেছিলে ভালোবাসো না? আরিয়ান স্তব্ধ হয়ে গেল। তার হাত আরো শক্ত করে জড়িয়ে ধরল অহনাকে। আরিয়ান নরম কণ্ঠে বলল, তোমার কোনো দোষ ছিল না জান, একটুও না। আমি বুঝতে পারি নাই, নাটক করতে করতে কবে যে তোমাকে এত বেশি ভালোবেসে ফেলেছি। জেদ ছিল, অহংকার ছিল, ভেবেছিলাম দূরে চলে গেলে হয়তো ভুলে যাব, কিন্তু পারি নাই, একদিনও না। তোমাকে ছাড়া আমি কিছুই না অহনা, আমাকে ক্ষমা করে দাও সোনা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। যেদিন তোমাকে কাঁদতে দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম আমি নিজের সবচেয়ে বড় ভুল করেছি। অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সেই জলের ভিতর আজ একটু শান্তি আছে। তুমি জানো কতটা ভেঙে পড়েছিলাম আমি? ভাবছিলাম আমি তোমার কাছে কিছুই না। তুমি আমার সব কিছু। সেদিনের ভুলের শাস্তি আমি 3 বছর ধরে পেয়েছি, আর কখনো তোমাকে কষ্ট দেব না। অহনা ধীরে ধীরে চোখ বন্ধ করলো। আরিয়ানের বুকের ভেতর মাথা রেখে নিঃশ্বাস নিল। বাইরে নীরব রাত, ভেতরে দুটো হৃদয়ের ভাঙ্গা অংশ ধীরে ধীরে জোড়া লাগছে। ভালোবাসা কখনো সহজ না, কিন্তু সত্যিকারের ভালোবাসা শেষ পর্যন্ত ফিরে আসে। রাতটা আজ অন্যরকম। অতীতে সব ভুল বোঝাবুঝি ভেঙে সত্যিটা সামনে এসেছে। অহনা এখনো আরিয়ানের বুকে মাথা রেখে আছে, চোখ লাল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। আরিয়ান তার চুলে হাত বুলাতে বুলাতে হঠাৎ নরম গলায় বলল, জানো, যেদিন দেখলাম তুমি ভাইয়ার হবু স্ত্রী, সেদিন মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। অহনা চমকে উঠে তাকালো তার দিকে। আরিয়ান গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে বলল, সেদিনই আবার আশার আলো দেখতে পেলাম। ভেবেছিলাম আল্লাহ হয়তো আমাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছে, তোমাকে হারিয়েও আবার ফিরে পাওয়ার সুযোগ। তাই তো জোর করে বিয়ে করলাম তোমাকে, সবাইকে ভুল বুঝিয়ে নিজের জেদে। কিন্তু একটাই কারণ ছিল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। অহনার চোখে আবার ভিজে উঠল, কিন্তু এবার সে হাসছে। তার রাগ আজ সত্যি হয়ে গেল। তুমি একটা পাগল আরিয়ান, এইভাবে কেউ ভালোবাসে? হ্যাঁ, আমি তোমার জন্য পাগল। এক মুহূর্তে নীরবতা, দুজনে নিঃশ্বাস মিশে যাচ্ছে একসাথে। আরিয়ান ধীরে ধীরে অহনার মুখ দুহাতে ধরল, তারপর গভীর আবেগে কাছে টেনে নিল। তার ঠোঁট ছুঁয়ে গেল অহনার ঠোঁট, প্রথমে ধীর, তারপর আরো তীব্র। অহনা কেঁপে উঠল, কিন্তু এবার সে পিছিয়ে গেল না। তার হাত শক্ত করে আঁকড়ে ধরল আরিয়ানের শার্ট। সেও সাড়া দিল সেই চুম্বনে। এটা শুধু চুমু না, এটা ছিল হারিয়ে গিয়ে আবার ফিরে পাওয়ার অনুভূতি। অভিমান ভাঙ্গার স্বীকারোক্তি, ভালোবাসার নতুন শুরু। আরিয়ান ধীরে ধীরে তাকে আরো কাছে টেনে নিল। আরিয়ান ফিসফিস করে বলল, এবার আর কখনো তোমাকে ছাড়বো না, মরে গেলেও না। আমিও না। বাইরে রাত গভীর, কিন্তু তাদের জীবনে ভোর হয়ে গেছে। দুজন ভালোবাসার মানুষ
অবশেষে এক হলো। ভোর হতেই আরিয়ান তার ভাইকে খুঁজে সব সত্যি বলল। সব শুনে আবির আর রাগ করে থাকলো না। সে বাড়ি ফিরে আসলো। পুরো পরিবার এবার খুশি, কারণ দুটি ভালোবাসার মানুষ এক হয়েছে।